ইয়েস। আচ্ছা, নাইস, ভালোই হয়েছে। রিয়েলি ওয়েল। ওকে, সো অনেকের ভালো, ভালো। খারাপ লাগছে কার বা নো ও এরকম এক্সেলেন্ট। আচ্ছা, আচ্ছা। কারো খারাপ লাগে নাই। ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, সো অসাধারণ। সো গতকালকে আমরা সোলার পিভি সিস্টেম ডিজাইনিং এর ফাউন্ডেশনটা তৈরি করেছি, তাই না? সো ফাউন্ডেশনাল ক্লাস ছিল এটা। আচ্ছা, আমরা কি শিখেছি? সোলার সেল কিভাবে কাজ করে, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করেছি, একটু থিওরিটিক্যাল বিষয়। সোলার মডিউল নিয়ে আলোচনা করেছি, ভোল্টেজ ওপেন সার্কিট টেস্ট, কারেন্ট শর্ট সার্কিট টেস্ট, আইভি কার্ভ, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, টেম্পারেচার ইফেক্ট, ডাটা শিট রিডিং। সো এগুলো আমরা দেখলাম, তাই না? অর্থাৎ আমরা আসলে বুঝে গেছি যে একটা সোলার প্যানেল কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করে। সো আজ থেকে আমরা আরেকটা ধাপ সামনে আগাবো। ওকে, সো আজ আমরা কি শিখবো? একটা প্যানেল কিভাবে কমপ্লিট সোলার সিস্টেম তৈরি করা হয় প্যানেল দিয়ে। সো একটা প্যানেল, একটা সেল প্যানেল মানে তো আমরা গতকালকে দেখছিলাম না, এরে মডিউল তৈরি করছিলাম। সো এগুলা হচ্ছে একটা কমপ্লিট আপনার প্রজেক্টের ডিমান্ড অনুসারে আপনি কিভাবে একটা কমপ্লিট সোলার সিস্টেম তৈরি করবেন। সো এইগুলো আমরা জানবো। একটা প্যানেল দিয়ে কোনো বাড়ি চলে না, সিঙ্গেল একটা প্যানেল দিয়ে কোনো বাড়ি চলে না, অনেকগুলো প্যানেল আপনাকে একত্র করতে হয়, তাই না? সো সঠিকভাবে এগুলোকে কানেক্ট করার প্রয়োজন পড়বে। আর একজন সোলার ডিজাইন ইঞ্জিনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলোর একটি হলো ঠিকভাবে প্যানেল কানেকশন ডিজাইন করা। তো আজকের ক্লাস শেষে আপনারা বুঝতে পারবেন কখন সিরিজ ব্যবহার করতে হয়, কখন প্যারালাল ব্যবহার করতে হয়। ওকে, সো কেন শেডিং একটা বিরাট একটা প্রবলেম। সো বাইপাস ডায়োড কি, বাইপাস ডায়োড ইউজ করে কিভাবে ইফিসিয়েন্সি বাড়ানো যায়। হুম, এই বাইপাস ডায়োড আসলে কিভাবে একটা সিস্টেমকে বাঁচায়, হাফ কাট সেল কেন এসেছে, রুফে প্যানেল কিভাবে বসাইতে হয়, স্ট্রাকচার কিভাবে করতে হয়। সো আজকে আমরা টেকনিক্যাল জার্নিটা শুরু করব, আমাদের মূল টেকনিক্যাল জার্নিটা। সো প্রথমে আমরা দেখে নিব আজকে আমরা কি শিখবো। ওকে, সো আজকে আমরা মোট 6টা বড় টপিক থাকবে। এর মধ্যে হচ্ছে প্রথম প্যানেল কানেকশন, কারণ সোলার ডিজাইনের শুরু হয় প্যানেল কানেকশন দিয়ে। তারপর আমরা দেখব শেডিং ইফেক্ট। তো ওকে, সো শেডিং ইফেক্ট দেখব। তারপরে আবার অনেকে মনে করেন যে প্যানেলের কোণে শেডো পড়লে, অল্প শেডো পড়লে কি হবে? কিছুই হবে না, তাই না? সো বাস্তবে আসলে কি হয় সেটা দেখে আপনি চমকে যাবেন। ওকে, সো তারপর আমরা হাফ কাট সেল দেখব। হাফ কাটের সুবিধা কি, কেন হাফ কাট করা হয়, একটা সেলকে কাটা হয়। ওকে, বর্তমানে ইন্ডাস্ট্রিতে কেন হাফ কাটের প্যানেল এত জনপ্রিয়, সেটা বুঝবো। এরপর থাকবে হচ্ছে আমাদের মাউন্টিং স্ট্রাকচার, কিভাবে আমরা মাউন্টিং করব। আচ্ছা, রুফের মধ্যে যে একটা প্যানেল সেটা কিভাবে বসানো হয়, তাই না? সো আপনারা দেখছেন না, বাসাবাড়ির মধ্যে একটা স্ট্রাকচারের উপর বসানো থাকে। সো স্ট্রাকচারটা কোথায় ব্যবহার করা হয়, কিভাবে আপনি স্ট্রাকচারটা ডিজাইন করবেন, এর স্পেসিং কেমন হবে প্রত্যেকটা স্ট্রাকচারে, এর অ্যাঙ্গেল কেমন হবে, প্যানেলের মাঝখানে গ্যাপ কেমন হবে। ওকে, আচ্ছা। সো শেষে আমরা টিল্ট অ্যাঙ্গেল দেখবো, একটা গুরুত্বপূর্ণ পার্ট। প্যানেল কোন অ্যাঙ্গেলে বসালে সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যায় প্যানেলে, সেটা আমরা দেখব। অর্থাৎ আজকের ক্লাস পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল ডিজাইন ভিত্তিক একটা ক্লাস, ঠিক আছে? সো তাহলে একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। ধরুন আপনার কাছে একটা মাত্র সোলার প্যানেল আছে। এটি হচ্ছে ধরে নিন এটা 500 ওয়াটের একটা সোলার প্যানেল আছে। সো এখন প্রশ্ন, এটি দিয়ে পুরো একটা ফ্যাক্টরি কি চালানো সম্ভব? পুরো একটা বাড়ির কি চাহিদা মেটানো সম্ভব? অবশ্যই না। তাহলে কি করতে হবে? আরো অনেক প্যানেল ব্যবহার করতে হবে, যুক্ত করতে হবে। ওকে, সো এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্যানেলগুলো আসলে কিভাবে করব? আমি কি ইচ্ছামতো কানেক্ট করব? ইচ্ছামতো কি আপনি কানেক্ট করতে পারবেন? অবশ্যই না। সো এখানে একজন সোলার ইঞ্জিনিয়ারের কাজ শুরু হয়। তিনি সিদ্ধান্ত নেন যে আসলে কয়টা প্যানেল সিরিজে হবে, কয়টা প্যানেল প্যারালাল হবে, হুম? সিস্টেমের ভোল্টেজ কত হবে, কারেন্ট কত হবে, ইনভার্টারের ইনপুট ভোল্টেজ কত। সো এই সমস্ত ক্যালকুলেশনের উপর পুরো প্রজেক্ট নির্ভর করে। অর্থাৎ সোলার ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো মডিউল কানেকশন। ঠিক আছে? আচ্ছা, সো আজ আমরা এই কানেকশনের বেসিক জিনিসগুলো শিখব। ওকে, সো একটা প্রশ্ন করি। সো আপনাদের কি মনে হয় সোলার প্যানেল কানেক্ট করার উদ্দেশ্য কি? সো অনেকগুলো প্যানেল একসাথে কানেক্ট করার উদ্দেশ্য কি? পাওয়ার বাড়ানো, ভোল্টেজ বাড়ানো, নাকি কারেন্ট বাড়ানো, নাকি সবগুলাই? সোলার প্যানেল কানেক্ট করার উদ্দেশ্য কি?
পাওয়ার বাড়ানো, ভোল্টেজ বাড়ানো, কারেন্ট বাড়ানো, নাকি সবগুলাই? ওকে, সো এখন আমরা সিরিজ প্যারালাল কানেকশনের মধ্যে পার্থক্য দেখব। ওকে, সো সবগুলাই। ওকে, সো এখন আমরা সোলার ডিজাইনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টে চলে আসছি, সেটা হচ্ছে সিরিজ কানেকশন। ওকে, সো সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। সো এই জিনিসটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্যানেল দেখেন, পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সো এটার হচ্ছে ফাইনালি পজিটিভ একটা টার্মিনালে যাবে আর এটা নেগেটিভ একটা টার্মিনালে যাবে। তো তার মানে এটা কি, সোলার প্যানেলের সিরিজ কানেকশন। ঠিক আছে, আচ্ছা, আর এটা কি সোলার প্যানেলের, দেখেন যে প্রত্যেকটা কিন্তু কমন করে কানেক্ট করা, একটা মানে এই যে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ একটা জায়গায় কানেক্টেড, এটার পজিটিভ, এটার পজিটিভ, এটার পজিটিভ একটা জায়গায় কানেক্টেড। তার মানে এটা হচ্ছে প্যারালাল কানেকশন। সিম্পলি যদি বলি, এখানে হচ্ছে ধরেন এক একটা প্যানেল হচ্ছে 12 ভোল্ট 8 এম্পিয়ার, 12 ভোল্ট 8 এম্পিয়ার, 12 ভোল্ট 8 এম্পিয়ার। তো আপনি কি এখানে বলতে পারবেন যে এটা আসলে কত ভোল্ট হবে সিরিজে এবং এম্পিয়ার কত হবে? আবার এখানে দেখেন 12 ভোল্ট 8 এম্পিয়ার, তিনটা প্যারালালি কানেক্টেড। ওকে, সো প্যারালালি কানেক্ট করলে আসলে কি রকম হয়? হ্যাঁ, এখানে ভোল্টেজ কত হবে? এই যে দেখেন 3 12 36 ভোল্ট 8 এম্পিয়ার, সিরিজে কারেন্ট একই থাকে, তাই না? আর এখানে প্যারালালি ভোল্টেজ সেম থাকে, তাই না? সো 12 ভোল্ট বাট এম্পিয়ার অ্যাড হয়, 8 এম্পিয়ার 8 এম্পিয়ার 3 8 24 এম্পিয়ার। আপনি যখন কারেন্ট বাড়াতে চাইবেন তখন আপনি হচ্ছে প্যারালালি কানেক্ট করবেন। ওকে, আর যখন আপনি ভোল্টেজ বাড়াতে চাইবেন তখন হচ্ছে আপনি সিরিজে কানেক্ট করবেন। ওকে, সো পজিটিভ টার্মিনাল অফ ওয়ান প্যানেল ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল অফ অ্যানাদার প্যানেল। এটা হচ্ছে সিরিজ কানেকশন, তাই না? সো এখানে এর উদ্দেশ্য কি, ভোল্টেজ বাড়ানো। এর উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ বাড়ানো, তাই না? সো সিরিজে ভোল্টেজ একটার সাথে আরেকটা অ্যাড হয়। কারেন্ট রিমেইন সেম, কারেন্ট একই রকম থাকে। ইউজ টু ইনক্রিজ ডিসি সিস্টেম ভোল্টেজ, ডিসি সিস্টেমের ভোল্টেজ বাড়ানোর জন্য এই সিরিজ কানেকশনটা ব্যবহার করা হয়। সো কমনলি ইউজড ইন সোলার স্ট্রিং ডিজাইন, সোলার স্ট্রিং ডিজাইনিং এ এটা কমনলি ব্যবহার করা হয়, এটা আমরা দেখবো সামনে। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল যদি দেই, ধরেন একটা 40 ভোল্ট 10 এম্পিয়ার প্যানেল 1, 40 ভোল্ট 10 এম্পিয়ার প্যানেল 2, 40 ভোল্ট 10 এম্পিয়ার প্যানেল 3। সিরিজের ক্ষেত্রে তাহলে কি হবে আপনারা বলেন তো? 120 ভোল্ট, 40 প্লাস 40 প্লাস 40, 120 ভোল্ট। রেজাল্ট কি হবে, তাই না? এম্পিয়ার কত হবে? 10 এম্পিয়ার, সেম থাকবে। এখন প্যারালালের ক্ষেত্রে যদি আসি, প্যারালালের কানেকশন কি, পজিটিভ পজিটিভের সাথে কানেকশন, নেগেটিভ নেগেটিভের সাথে, তাই না? একটু আগে আমরা দেখলাম। ওকে, সো ভোল্টেজ রিমেন সেম, ভোল্টেজ একই রকম থাকে প্যারালালের ক্ষেত্রে। কারেন্ট ইনক্রিজ, কারেন্ট বাড়ে, তাই না? সো একটা উদাহরণ দেখবো আমরা। সো যখন আপনার হায়ার কারেন্ট দরকার, কারেন্ট বেশি দরকার, তখন আপনি প্যারালাল কানেকশনটা ইউজ করতে পারেন। সো একটা এক্সাম্পল দিই, প্যানেল 1 40 ভোল্ট 10 এম্পিয়ার, প্যানেল 2 40 ভোল্ট 10 এম্পিয়ার, প্যানেল 3 40 ভোল্ট 10 এম্পিয়ার। তাহলে রেজাল্টটা কি হবে আপনারা বলেন তো, কত ভোল্টেজ হবে? ওকে, 40 ভোল্ট, ভোল্টেজ এম্পিয়ার কত হবে? 30 এম্পিয়ার নাকি 10 এম্পিয়ার? কোনটা? 30 এম্পিয়ার। ওকে, সো থ্যাংক ইউ। ওকে, সো এটার পাওয়ার কত, ভোল্টেজ ইন্টু কারেন্ট 1200 ওয়াট, তাই না? 120 ভোল্ট ইন্টু পাওয়ার, পি ইকুয়াল টু ভিআই, তাই না? ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাহলে কত হয়? 1200 ওয়াট। ওকে, সো এটারও সেম পাওয়ার, সেম থাকবে 1200 ওয়াট, তাই না? পাওয়ার তো সেম, ভোল্টেজ আর কারেন্ট শুধু আপনি প্যানেল কানেকশনের মাধ্যমে বাড়াচ্ছেন কমাচ্ছেন। একটা জিনিস থেকে তো আপনি পাওয়ার, শক্তির নিত্যতার সূত্র অনুসারে কি পাওয়ার সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, যা আছে সেমই থাকে, শুধুমাত্র এটাকে কনভার্সন করা যায়। ওকে, ওকে, সো আমরা এখন কম্পারিজন টেবিলটা দেখি। এটা ইন্টারভিউয়ে খুব কাজে আসে, তো এটা আমরা দেখব। ওকে, সো রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কিন্তু সিরিজ কানেকশনটাই বেশি ব্যবহার করা হয়। ওকে, সো বড় বড় প্ল্যান্টে, মেগাওয়াট স্কেলের প্ল্যান্টে, কিলোওয়াটের বড় বড় কিলোওয়াট রেঞ্জের প্ল্যান্টে, সেখানে সিরিজ প্যারালাল উভয় কম্বিনেশন করে ব্যবহার করতে হয়। ওকে, সো সো আমি আপনাদের আবার কোয়েশ্চেন করছি যে কোন কানেকশনে ভোল্টেজ বাড়ে, সিরিজ নাকি প্যারালাল?
সো কোন কানেকশনে ভোল্টেজ বাড়ে, সিরিজ কানেকশনে নাকি প্যারালাল কানেকশনে ভোল্টেজ বাড়ে? আচ্ছা, তাহলে এই কম্পারিজন টেবিল থেকে আমরা এখন এটা ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারবো। প্যারালাল সিরিজ, প্যারালালি ভোল্টেজ ইনক্রিজ হয়, ঠিক আছে? ও সরি, এটা প্যারামিটার, প্যারামিটার সিরিজ প্যারালাল, তাই তো। ভোল্টেজ হচ্ছে ইনক্রিজ হয় প্যারালালি, তাই না? আর ভোল্টেজ সিরিজ ভোল্টেজ বাড়ে, ইনক্রিজ হয় সিরিজে, আর ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে প্যারালালি। সো আমি একটু ভুল বলে ফেলছি, ভোল্টেজ বাড়ে সিরিজে, তাই না? আর প্যারালালি কনস্ট্যান্ট থাকে। কারেন্ট সিরিজে কনস্ট্যান্ট থাকে আর প্যারালালি বাড়তে থাকে। পাওয়ার সিরিজে বাড়ে, প্যারালালিও বাড়তে পারে, তাই না? সমাহারে। সো অ্যাপ্লিকেশন কি? সিরিজ সাধারণত স্ট্রিং ডিজাইনে, আর প্যারালাল সাধারণত কারেন্ট শেয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ কারেন্ট বাড়ানোর ক্ষেত্রে। ওকে, সো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, রিয়েল এক্সাম্পল, তাইলে আমরা বিষয়গুলা একদম ক্লিয়ারলি একটা সিস্টেম কিভাবে ডিজাইন করতে হয় সেটা বুঝতে পারবো দুটার কম্বিনেশনে। ধরেন আমার নির্দিষ্ট ভোল্টেজও দরকার, আবার নির্দিষ্ট কারেন্টও দরকার, তাই না? সো তাইলে আমার সিরিজ প্যারালাল দুইটাই কম্বিনেশন করতে হবে, তাই না? সো ইনভার্টারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে স্পেসিফিকেশনটা ফিক্স করে দেওয়া থাকে না, কত ভোল্টেজ হবে এবং কত কারেন্ট হবে, তাই না? সো তখন আপনাকে এই জিনিসগুলা সিরিজ প্যারালাল কম্বিনেশন, এই টেকনোলজিটা আপনার দরকার। সো সামনের স্লাইডে আমরা একটা উদাহরণ দেখবো, সো এটা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। ওকে, সো এখন পর্যন্ত আমরা কি শিখলাম? এখন পর্যন্ত আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে কেন অনেকগুলা প্যানেল কানেক্ট করতে হয়, তাই না? সো একটা সিঙ্গেল প্যানেলের উপর নির্ভর করা যায় না, এটার ওয়াটেজ কম থাকে, এই জন্য বাড়াইতে হয়। সিরিজ কানেকশন কি, প্যারালাল কানেকশন কি, সো কোন কানেকশনে ভোল্টেজ বাড়ে, কোন কানেকশনে কারেন্ট বাড়ে, সো এই জিনিসগুলো আজকে বুঝলাম। ওকে, সো ইন্ডাস্ট্রিতে দুই ধরনের কানেকশনই ব্যবহার করা হয়। ওকে, সো এখন পর্যন্ত আমরা শুধু কনসেপ্ট শিখেছি, তাই না? সো এবার একজন সোলার ইঞ্জিনিয়ারের মতো একটা বাস্তব ডিজাইন প্রবলেম আমরা সলিউশন করব। ইনভার্টারের ভোল্টেজ, প্যানেল রেটিং এবং এর লোডের ভিত্তিতে কতগুলা প্যানেল লাগবে, মানে কিভাবে আমি এগুলা কানেক্ট করব। ওকে, সো এই জিনিসগুলো এখন স্টেপ বাই স্টেপ আমরা শিখব। ওকে, সো এখন পর্যন্ত আমরা শুধু থিওরি দেখেছি, তাই না? সো এখন একজন সোলার ডিজাইনিং ইঞ্জিনিয়ারের মতো একটা প্রবলেম আমরা সলভ করব। ধরুন একজন ক্লায়েন্ট আমাদের কাছে এসেছে, একটা ক্লায়েন্ট আমাদেরকে কাছে এসেছে, তিনি বললেন যে আমার একটা 4.5 কিলোওয়াট একটা সোলার সিস্টেম দরকার। ওকে, সো 4.5 কিলোওয়াট একটা সোলার সিস্টেম দরকার। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ কি হবে, তাই না? সো 4.5 কিলোওয়াট উনি জানাই দিল। সো এখন আমাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কি করতে হবে? কতগুলো সোলার প্যানেল লাগবে? সিরিজ কানেকশন করব নাকি প্যারালাল কানেকশন করব, বা নাকি উভয় করব? ব্যাটারি লাগবে কিনা, নাকি উনি ডিরেক্টলি ইউজ করবেন? সো ব্যাটারি লাগাইলে আসলে কেমন হবে? সো এই জিনিসগুলো এখন চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখি। ওকে, সো টোটাল সিস্টেম পাওয়ার কত এখানে? 4.5 কিলোওয়াট। সো 4.5 না, আমরা হচ্ছে একটু বাড়াইয়া একটু মানে হিসাবটা করব, 5 কিলোওয়াট ধরে করব, ঠিক আছে? 5000 ওয়াট, ঠিক আছে? 5 কিলোওয়াট সমান 5000 ওয়াট ডিভাইডেড বাই 250। 250টা কি? 250 হচ্ছে প্যানেলের পাওয়ার, তাই না? সো 200 প্যানেলের পাওয়ার কত? 250 ভোল্ট, ঠিক আছে? ওকে, সো 250 ভোল্ট হচ্ছে প্যানেলের পাওয়ার। সো তাইলে আমার টোটাল নাম্বার অফ মডিউল কয়টা লাগবে? 20টা, তাই না? 5000 ডিভাইডেড বাই 250। আমি তো ধরেন আমি যদি এখানে 5000 না দিয়ে 4500 দিতাম, তাহলে কিন্তু আমি ভাঙা মানে ধরেন 18.5, 19.5 এইভাবে তোর মডিউল হয় না, ফ্র্যাকশন, এটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? সো এই জন্য আমরা একটু বাড়াই ধরছি এবং ভোল্টেজ অনুসারে আমাদের টোটাল মোটামুটি ওভারঅল একটু সারপ্লাস ধরে 20টা প্যানেল লাগবে, ঠিক আছে? অর্থাৎ আমার এখানে কয়টা প্যানেল লাগবে? 20টা প্যানেল লাগবে। সো এখন দেখি তাহলে স্ট্রিং এ কতটা প্যানেল থাকবে। সিরিজ কানেকশন যদি আমরা করি, সিরিজ কানেকশন করলে আমার এখানে কত
25 ভোল্ট না, 25 ভোল্ট 10 এম্পিয়ার। সো সিরিজ কানেকশন করলে 25 ভোল্ট 250। সো প্রতিটা প্যানেলে কত ভোল্ট দেয়? 25, তাই না? এই যে প্রতিটা প্যানেলে কত ভোল্টেজ দেয়? 25। তাহলে 250 হইতে হলে আমাকে কি করতে হইব? কয়টা প্যানেল লাগবে? 250 ভোল্ট করতে গেলে আমাকে কয়টা প্যানেল লাগবে? 250 ডিভাইডেড বাই 25। তাহলে আমার টোটাল কয়টা প্যানেল লাগতেছে? 250 10টা, তাই না? সো প্রতিটা প্যানেলে কত? 25 ভোল্ট। তাইলে আমার কয়টা প্যানেল লাগতেছে টোটাল? 10টা। ওকে, সো থ্যাংক ইউ গোলাম আজম, সাইফুল্লাহ খোকন, শাহ আলম। সো 10টা লাগবে। আচ্ছা, 10টি প্যানেল আমাকে সিরিজে কানেক্ট করতে হবে, তাই না? 10টা প্যানেল যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে কত ভোল্ট হবে? 250 ভোল্ট হবে, তাই না? ওকে, সো আমাদের কাছে প্যানেল কয়টা আছে? আমাদের কাছে প্যানেল 20টা আছে না? এই যে দেখেন 20টা লাগবে না, আমি বের করলাম। কারণ আমার ওয়াট কত? 5000 ওয়াট ডিভাইডেড বাই 250 ভোল্ট। তাহলে আমার প্যানেল লাগবে টোটাল কয়টা? মডিউল লাগবে 20টা। ওকে, সো আমার তাহলে সিরিজে 250 ভোল্ট গেল 10টা। তাহলে আমি এখন আমার স্ট্রিং সাইজ কয়টা? 10টা ইনটু 2, কারণ 10টা 10টা 20টা হবে, তাই তো? 20টা না? আমার কাছে আরো 10টা রিমেইনিং আছে না? সো 10টা প্যানেল আমি সিরিজে কানেক্ট করব। সো আমাদের কাছে ছিল 10টা। এখন বাকি 10টা কি হবে বলেন? 2টা স্ট্রিং হবে, অর্থাৎ 2টা, বাকি 10টা হচ্ছে এই 10টা মানে ভোল্টেজ সেম রেখে আমি কি করব? প্যারালালি কানেক্ট করে দিব। প্যারালালি কত? ভোল্টেজ সেম থাকে না? তাহলে ভোল্টেজ 250 ভোল্ট সেমই থাকবে, বাট কারেন্ট কত এম্পিয়ার হবে? 10 ইনটু 2, অর্থাৎ 20 এম্পিয়ার হয়ে যাবে, তাই না? 10 প্লাস 10। ওকে, সো তাইলে এখন আমি 2টা স্ট্রিংকে প্যারালালি কানেক্ট করে আমি কারেন্টটা বাড়াই দিলাম, আমি ভোল্টেজটা সেমই রাখলাম 250। ওকে, ফলে সিস্টেমে ভোল্টেজ সেমই থাকবে 250 ভোল্ট, আর কারেন্ট হবে কত? কারেন্ট হবে 20 এম্পিয়ার। ওকে, এখানে দেখেন আমরা 2টা কম্বিনেশনই করছি, একটা সিরিজে করছি ভোল্টেজ আমি একটা পর্যায়ে নিয়ে আসার জন্য, তারপর আমি প্যারালাল করে দিলাম কারেন্টটাকে বাড়ানোর জন্য। ওকে ওকে, সো এখন আমরা এটার জন্য ধরেন ব্যাটারি লাগবে, তাই না? সো তাহলে ব্যাটারি এস্টিমেট মানে করি আমরা যদি 2.5 কিলোওয়াট আওয়ারের একটা স্টোরেজ সিস্টেম আমরা তৈরি করতে চাই, তাইলে আমার ব্যাটারি ক্যালকুলেশনটা কি রকম হবে? সো 2.5 কিলোওয়াট আওয়ারের একটা ব্যাকআপ ব্যাটারি সিস্টেম আমার দরকার। ওকে, সো প্রথমে আমি কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যাব। 2.5 ইন্টু 1000, তাহলে কত হবে? 2500 ওয়াট। সো এটাকে আমি 2500 ওয়াটে কনভার্ট করে নিব, ঠিক আছে? সো আমার 2500 ওয়াট এনার্জি সংরক্ষণ করতে হবে। সো একটা ব্যাটারির স্পেসিফিকেশনটা আমি এখানে দেখি। 12 ভোল্ট 10 এম্পিয়ার আওয়ার। ওকে, সো 12 ভোল্ট 10 এম্পিয়ার আওয়ার প্রতি ঘন্টায় দেয়, ঠিক আছে? এই ব্যাটারি। সো তাহলে ব্যাটারি এনার্জি মানে কত এনার্জি স্টোর করতে পারে? এনার্জি সমান কত? ভোল্টেজ ইনটু এম্পিয়ার আওয়ার, তাই না? 12 ইনটু 10, তাহলে কত হয়? 120 ওয়াট আওয়ার হয়, তাই না? এনার্জি পাওয়ার কত হয় তাহলে? ভোল্টেজ ইনটু কারেন্ট দিয়ে এনার্জি পাওয়া যায় না? এনার্জি তাহলে 12 ইনটু 10, তাহলে 120 ওয়াট আওয়ার। এম্পিয়ার আওয়ার যেহেতু, এটা 120 ওয়াট আওয়ার হবে। অর্থাৎ ব্যাটারি 120 ওয়াট আওয়ার এনার্জি সংরক্ষণ করতে পারবে। ওকে, সো 120 ওয়াট আওয়ার এর জন্য এখন আমার কতগুলা ব্যাটারি লাগবে? সো এটা আমাকে বের করতে হবে, তাই না? সো 120 ওয়াটের জন্য আমাদের টোটাল কত? 2500 ওয়াট আওয়ার এনার্জি, তাই না? সো সো একটা ব্যাটারি সংরক্ষণ করতে পারে কত? 120 ওয়াট আওয়ার। তাইলে আমার কয়টা ব্যাটারি লাগবে? আমার টোটাল কত ক্যাপাসিটি? টোটাল লাগবে হচ্ছে টোটাল স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে কত? 2500, 2.5 কিলোওয়াট, তাই না? সো কিলোওয়াট আওয়ার 2500 ওয়াট আওয়ার। তাইলে হচ্ছে আমরা যদি এখানে ব্যাটারি ওকে, সো থ্যাংক ইউ মাইশা মেহনাজ 21টা বের করেছেন। ওকে, সো থ্যাংক ইউ। 2500 ওয়াটে আমরা প্রতি ব্যাটারির জন্য কত? 120। প্রতিটা ব্যাটারি কত সংরক্ষণ করতে পারে? 120 ওয়াট আওয়ার। তাইলে আমার 2500 ডিভাইডেড বাই 120, তাহলে কত আসে?
20.8, অর্থাৎ আমার প্রায় মোটামুটি একটা 20.8 ফ্র্যাকশনাল তো আর এটা হয় না, তাহলে হচ্ছে আমরা 21টা ব্যাটারি পাবো। 21টা ব্যাটারি আমার লাগবে এই 2.5 কিলোওয়াট আওয়ার স্টোরেজের জন্য। সো এখানে 21টা ব্যাটারি শুধু আমি এখানে ক্যাপাসিটির একটা হিসাব করলাম। ওকে? সো বাস্তবে ব্যাটারির সংখ্যা শুধুমাত্র দেখে এটা লাগানো হয় না। আরো অনেক কিছু থাকে। সো আমাদের ব্যাটারি ব্যাংকের ভোল্টেজ ইনভার্টারের সাথে মানে ম্যাচ করতে হবে। ইনভার্টার যেভাবে বলে ওইভাবে হচ্ছে আমাদের ব্যাটারিটা মানে করতে হবে। ওকে? সো যদি ইনভার্টার 48 ভোল্ট ব্যাটারি ব্যাংক সাপোর্ট করে তাহলে ব্যাটারিগুলোকে এমনভাবে সিরিজ এবং প্যারালাল করতে হবে যাতে মোট ভোল্টেজটা 48 ভোল্ট হয় এবং প্রয়োজনীয় ক্যাপাসিটিও পাওয়া যায়। ওকে? ওকে। ওকে। সো তার মানে এখানে কি বিষয় দাঁড়াচ্ছে? প্রফেশনাল সোলার ডিজাইনিং এ আমরা যখন ব্যাটারি ডিজাইন করব তখন আমরা ২ টা বিষয় মানে মাথায় রাখবো। একটা হচ্ছে রিকোয়ার্ড এনার্জি কত কিলোওয়াট আওয়ার, রিকোয়ার্ড এনার্জি কত, স্টোরেজ আমার ক্যাপাসিটি কত হবে এবং ব্যাটারি ব্যাংক ভোল্টেজ কত। ব্যাটারি ব্যাংক ভোল্টেজ 24 ভোল্ট হইতে পারে, 48 ভোল্ট হইতে পারে, 96 ভোল্ট হইতে পারে। ওকে? সো সেই অনুযায়ী আমরা সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন করব। ওকে? সো রেসিডেন্সিয়ালে নরমালি 24 ভোল্ট 48 ভোল্ট এর মধ্যেই ব্যাটারি ব্যাংক করা হয়। কমার্শিয়ালের ক্ষেত্রে 96 ভোল্ট 192 ভোল্ট। ওকে? সো ইন্ডাস্ট্রিয়াল তো এই ক্ষেত্রে মানে হাই ক্যাপাসিটির ক্ষেত্রে হাই ভোল্টেজ হাই লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। ওকে? সো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমাদের পরে আরো বিস্তারিত আলোচনা থাকবে, বিস্তারিত ক্লাস থাকবে ব্যাটারি নিয়ে, ব্যাটারি। ওকে? সো এগুলা জাস্ট আমরা একটা প্রজেক্টের ওভারভিউ দিলাম। প্রত্যেকটা জিনিস এই কোর্স যেহেতু এটা আমাদের অনলি 3টা ক্লাস, তো 3টা ক্লাসে আপনারা অনেক ইনসাইট পেয়েছেন। সো আমাদের আরো 27টা ক্লাস আছে। সো ওগুলাতে আপনারা বিস্তারিত প্রত্যেকটা পার্ট বাই পার্ট ব্যাটারি সম্পর্কে, ব্যাটারি নিয়ে আমাদের আরো 3টা ক্লাস থাকবে। সো ওগুলাতে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। ওকে? সো এখন আমরা যে জিনিসটা দেখলাম, উদাহরণটা দেখলাম, এটা যদি আমরা এখন করি, সামারি করি তাহলে কি হবে? প্রথমে সোলার প্যানেল। ওকে? ১ নাম্বার। প্রথম স্টেপে সোলার প্যানেল আমি পাইলাম। সোলার প্যানেলে আমি 10টা করে স্ট্রিং এরতে আমি হচ্ছে 10টা করে নিলাম 250 ভোল্ট করার জন্য। তাইলে 10টা আমি সিরিজে কানেক্ট করলাম স্টেপ 2 তে। ওকে? সো 10টা সিরিজে কানেক্ট করার পর বাকি 10টাও সিরিজে কানেক্ট করলাম স্ট্রিং 2। ওকে? সো স্ট্রিং 2 আমি সিরিজে কানেকশন করলাম। করে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 আমি প্যারালাল করে দিলাম। ওকে? সো প্যারালাল তাহলে আমি 250 ভোল্ট 20 এম্পিয়ার আমি পাই। ওকে? সো 250 ভোল্ট 20 এম্পিয়ার আমি পাই। ঠিক আছে? ওকে। সো তারপরে হচ্ছে একটা ইনভার্টার লাগানো হবে এসি ভোল্টেজ দেওয়ার জন্য। এখানে এসি ভোল্টেজ কত? 230 ভোল্ট। সো ইনভার্টার এমনভাবে ডিজাইন করা হবে এটাতে ইনভার্টারের ইনপুটে 250 ভোল্ট ডিসি দেওয়া হবে। ওকে? আর হচ্ছে আউটপুটে 230 ভোল্ট এসি পাওয়া যাবে। ওই এসি দিয়ে হচ্ছে আমরা কোনো একটা লোডকে চালাবো। ওকে? এটা হচ্ছে আজকের ক্লাসের মানে আজকের এই ইয়াটার উদাহরণটার মোটামুটি একটা সামারি। সো এগুলো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা দেখব। সো ব্যাটারি কত কিলোওয়াট আপনি লাগাইতে চান, কত কিলোওয়াট আপনি রাখতে চান। ওকে? সো এই জিনিসগুলা। সো এখানে একজন নতুন ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আসলে কি করেন? তারা এখানে ২ টা ভুল করেন। সো ১ম ভুল হচ্ছে শুধুমাত্র প্যানেলের সংখ্যা আ আ বের করেন। ওকে? কিন্তু ভোল্টেজ ম্যাচ করান না। ঠিক আছে? ওকে? সো ১ম ভুল কি? শুধুমাত্র প্যানেল বের করেন, ভোল্টেজ ম্যাচ করেন না। ২য় ভুল কি? শুধুমাত্র ব্যাটারির ক্যাপাসিটি বের করেন। ঠিক আছে? ব্যাটারির কনফিগারেশন আসলে ডিজাইন করেন না। সো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কিন্তু ২ টাই করেন। সো এই জিনিসগুলা আমাদের এই কোর্সটা কমপ্লিট হওয়ার পর দেখবেন যে এই জিনিসগুলো সবগুলো আপনি পারতেছেন। ঠিক আছে? আচ্ছা। সো এখন একটা কোয়েশ্চেন করি। যখন যদি মনে করেন যে ইন্টারভিউ এর ক্ষেত্রে ওকে, আচ্ছা। ইন্টারভিউ এর ক্ষেত্রে 250 ভোল্ট ইনভার্টার, 25 ভোল্ট প্যানেল। ওকে? বলে। সো ইনভার্টার হচ্ছে 250 ভোল্ট। প্যানেল হচ্ছে 25 ভোল্টের একেকটা করে। তাহলে সিরিজে কতটা প্যানেল লাগবে? আপনি কি বলবেন? সঙ্গে, সঙ্গে ১০ টা, তাই না? সো এখান থেকে আমরা এটাই তো বুঝলাম। আর যদি জিজ্ঞেস করে যে ২০ টা প্যানেল থাকলে কনফিগারেশন কেমন হবে? উত্তর হবে ১০ টা সিরিজে হবে। তারপরে ১০ টা ২ টা ১০ টা সিরিজে ১০ টা ১০ টা করে সিরিজে হবে, ২ টা স্ট্রিং হবে, ২ টা স্ট্রিংকে আমরা প্যারালালি কানেক্ট করে দিব। ওকে? সো ১০ টা সিরিজ, ২ টা প্যারালাল। ওকে? সো এইভাবে হচ্ছে কোয়েশ্চেন গুলা মানে করবে।
ওকে, সো ব্যাটারির ক্যাপাসিটি আমরা ক্যালকুলেশনটা শিখলাম আজকে। সো আগামীতে আমরা আমাদের ক্লাসগুলোতে আমরা ব্যাটারির ক্লাসগুলোতে কি করব, ব্যাটারির ডিজাইন মডিউলে আমরা শিখব কিভাবে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে 24 ভোল্ট, 48 ভোল্ট, 96 ভোল্ট ব্যাটারি ব্যাংক তৈরি করতে হয় এবং বাস্তবে কিভাবে সিরিজ প্যারালাল কানেকশন করতে হয় এগুলো আমরা দেখব। ওকে, সো এটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ওকে, সো এখন পর্যন্ত আমরা সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন এগুলো বুঝলাম, তাই না? তো এখন হচ্ছে বাস্তবে একটা কি মানে প্রশ্ন মানে কাজ করে না? একটা প্রশ্ন যে বাস্তবে আসলে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল যে সোলার প্রজেক্টে প্যানেলগুলো আসলে কিভাবে কানেক্ট করা হয়। সো এই ডায়াগ্রামটা একটু দেখেন। এটা একটা টিপিক্যাল রুফটপ সোলার পিভি সিস্টেম লেআউট। ওকে, সো এখানে সবচেয়ে উপরে রয়েছে সোলার মডিউল, ঠিক আছে? সবার উপরে রয়েছে সোলার মডিউল। একটা প্যানেল দিয়ে বড় কোনো প্রজেক্ট তৈরি করা যায় না, তাই না? সো এখানে আমাকে স্ট্রিং করতে হবে, স্ট্রিং 1, স্ট্রিং 2, স্ট্রিং 3। একটু আগে আমরা দেখলাম না, 2টা স্ট্রিং আমরা তৈরি করলাম। সো একটা প্যানেল দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, ওটার ওয়াটেজ কম থাকে। তো এইজন্য আমরা আমাদের পাওয়ার বাড়ানোর জন্য আমরা স্ট্রিং গুলো বাড়াবো, ঠিক আছে? ওকে, সো প্রতিটা স্ট্রিং এর ভোল্টেজ নির্দিষ্ট লিমিট পর্যন্ত বাড়ানো হয়, যাতে ইনভার্টার ইফিশিয়েন্ট ভাবে কাজ করতে পারে। সো প্রতিটা স্ট্রিং এর ভোল্টেজ একটা নির্দিষ্ট, আমরা কি কত 250 পর্যন্ত নিয়ে গেলাম না? সো এরপর স্ট্রিং গুলাকে আপনি যুক্ত করে ফেলবেন একটা ডিসি কম্বাইনার বক্স থাকে। সো ডিসি কম্বাইনার বক্সে, ডিসি কম্বাইনার বক্স কি, একাধিক স্ট্রিং এর ডিসি আউটপুট এক জায়গায় কালেক্ট করা। ধরেন আপনার প্যারালালি না, সো প্যারালালি যখন আপনি দুইটা কানেক্ট করবেন, সো দুইটার পয়েন্ট তো একটা জায়গায় আসবে, তাই না? সো দুইটার পয়েন্ট একটা জায়গায় যেহেতু আছে প্যারালালি, এইদিকে আরেকটা পয়েন্ট থাকবে, তাই তো? সো এই যে মানে জাংশন, সো কম্বাইনার, এটা হচ্ছে ডিসি কম্বাইনার বক্স বলে। ওকে, সো এখানে 3টা স্ট্রিং এর জন্য 3টা পয়েন্ট এসে একসাথে হবে এক পাশে, আবার অন্য পাশে আরো 3টা পয়েন্ট থাকবে। এটা হচ্ছে ডিসি কম্বাইনার বক্স। ওকে, সো ডিসি আইসোলেটর, এখানে ডিসি আইসোলেটর কি, এখানে এটা জাস্ট হচ্ছে সার্কিট ব্রেকারের মতো। ওকে, সো এটা হচ্ছে সবগুলাকে এক জায়গায় মানে পাওয়ার, মানে এখান থেকে পাওয়ার গ্রিডে যায়। ওকে, আইসোলেটর যদি আপনি মানে এটা এখানে ইনভার্টার মূলত টাই আপ করা থাকে। সো ওকে, সো ইনভার্টার গ্রিডে ইনভার্টার, এই যে গ্রিড টাই ইনভার্টার। ওকে, সো গ্রিড টাই ইনভার্টার এখানে যাচ্ছে ডিসি আইসোলেটরের মাধ্যমে। এই আইসোলেটরটা কি করে, প্রোটেকশন, জাস্ট প্রোটেকশন প্রদান করে, ব্রেকার টেকারের মতো আইসোলেটর আছে, আমরা পড়ছি না? সো এরকম। ইনভার্টারের কাজ কি, ইনভার্টার কাজ ডিসি কে এসি তে রূপান্তর করে। ওকে, সো এসি ডিস্ট্রিবিউশন বোর্ড এসে পাঠাই দেয়। ওকে, সো পাওয়ার বিল্ডিং মানে এখান থেকে এসি ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপরে এই এসি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বিল্ডিং এ, যে বিল্ডিং এর লোড আছে, সো ওই বিল্ডিং এ চলে যাচ্ছে। ওকে, 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 সো যদি অতিরিক্ত পাওয়ার থাকে, ধরেন আপনার নেট মিটারিং এর কাজ এখানে, সো অতিরিক্ত, সো অতিরিক্ত যত মানে আমি জাস্ট ফ্লো ডায়াগ্রামটা বললাম। ওকে, সো ফ্লো ডায়াগ্রামটা বললাম। সো অতিরিক্ত যে পাওয়ারটা, এটা কোথায় চলে যাবে, গ্রিডে চলে যাবে। ওকে, আচ্ছা। সো দেখেন, একজন সোলার ইঞ্জিনিয়ারের কাজ শুধু প্যানেল গণনা করা নয়, প্যানেল কানেকশন করা নয়, পুরো পাওয়ার ফ্লো আপনাকে বুঝতে হবে এখানে, তাই না? সো কোনো ভুল স্ট্রিং লেআউট যদি করেন, আপনি কিন্তু মানে ইফিসিয়েন্সি কমে যাবে, ইনভার্টারে ফল্ট আসবে, সেফটি ইস্যু থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই মাল্টিপল স্ট্রিং কেন ব্যবহার করা হয়? আমরা একটু আগে বললাম না, হায়ার সিস্টেম ক্যাপাসিটির জন্য, ইজিয়ার মেইনটেনেন্স, বেটার এনার্জি ম্যানেজমেন্টের জন্য, তাই না? সো কম্বাইনার বক্স কেন, কালেক্ট মাল্টিপল স্ট্রিং এর মানে কানেকশন এখানে করা হয়। ওকে, সো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে। ওকে,
সো প্রোভাইড ডিসি প্রোটেকশন। এখানে কম্বাইনার বক্সে ডিসি আইসোলেটর থাকে, প্রোটেকশন থাকে। সিম্পলিফাই ওয়্যারিংটাকে সিম্পলিফাই করে। শুধুমাত্র আপনি এখানে সব ওয়্যারিং গুলা কম্বাইনার বক্সের মধ্যে থাকে, ভেতরে ইন্টারনাল যত, আর বাইরে থেকে শুধুমাত্র আপনি টার্মিনাল গুলা ইউজ করবেন। ওকে, সো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শেডিং ইফেক্ট। আমরা যেহেতু এখন প্যানেল কানেক্ট করে ফেললাম, সো এবার দেখি ছোট্ট শ্যাডো মানে ছায়া সিস্টেমের উপর কি প্রভাব বিস্তার করে। ঠিক আছে? ওকে, সো অনেকে মনে করেন যে একটা সোলার প্যানেলের এক কোণে যদি একটু শ্যাডো পড়ে তাহলে তেমন কি সমস্যা, মানে তাতে কি আসে যায়। কিন্তু বাস্তবে একটা পুরো স্ট্রিং এর পারফরমেন্স কমিয়ে দিতে পারে। মানে আপনি দেখলে অবাক হবেন যে একটা ছোট্ট একটা শ্যাডো আসলে কি ক্ষতির কারণ হইতে পারে। ওকে, সো ধরেন আপনার কাছে 10টা প্যানেল সিরিজে কানেক্টেড আছে। সো এখন যদি একটা প্যানেলের উপর গাছের শ্যাডো পড়ে তাহলে কি হবে? সিরিজ সার্কিটে কারেন্ট সবার জন্য একই থাকে, তাই না? অর্থাৎ একটা প্যানেলে কম কারেন্ট দিলে পুরো স্ট্রিং এর কারেন্ট কমে যাবে। ঠিক আছে? ফলে পুরো স্ট্রিং এর পাওয়ার আউটপুট কমে যাবে। সো এই কারণে সোলার ডিজাইনিং করার সময় আমরা রুফের আশেপাশে বিল্ডিং, গাছ, ওয়াটার ট্যাঙ্ক, ওকে, সো কোনো চিমনি আছে কিনা, সো সবকিছু আমরা বিবেচনা করি। অল্পটা শ্যাডো যে কি মানে কি ধরনের ক্ষতি হয় সেটা আমরা ক্যালকুলেশন করে সামনে দেখব। ওকে, সো ধরেন সিম্পল একটা উদাহরণ দেখেন। যে এটা মনে হইতে পারে যে অল্প আমার একটা প্যানেলের উপর কয়েকটা সেলের উপর আমার শ্যাডো পড়লো, তাহলে তাতে কি আসে, যে আমাদের বাকিগুলো তো থাকেই। ধরেন আমরা 10 জন মানুষ, তো একসাথে একটা দড়ি টানতেছি, তাই না? তো একজন যদি দড়িটা ছেড়ে দেয় তাহলে কি হবে, পুরো টিমের পারফরমেন্স কিন্তু মানে কমে যাবে। তো দেখা যায় যে আমরা দুই দিক থেকে যদি টানি, একজন যদি ছেড়ে দিয়ে দেখবে যে পুরো টিমের পারফরমেন্সটা কমে যাবে। সো ঠিক তেমনি প্যানেলের ক্ষেত্রেও শ্যাডো পুরো স্ট্রিংকে প্রভাবিত করতে পারে। ওকে, এই কারণে কিন্তু সোলার প্যানেল যখন আপনি বসাবেন, সেখানে হচ্ছে সাইট সার্ভে, সোলার ডিজাইনিং আসলে খুব গুরুত্বপূর্ণ সাইটটা সার্ভে করা। ওকে, সো গাছের শ্যাডো, হুম, বার্ড ড্রপিং, তারপরে ডাস্ট, সো এগুলোর মধ্যে আসলে মানে মানে কনসিডার করতে হয়, তাই না? আচ্ছা বলুন তো, শ্যাডো, গাছের শ্যাডো, বার্ড ড্রপিং, ওকে, সো মোটামুটি সবগুলাই মানে পাখির বিষ্ঠা, শ্যাডো, গাছের শ্যাডো। ওকে, আচ্ছা, এতে কি কোনো শুধু পাওয়ার লস হয়? নাকি আরো বড় সমস্যা তৈরি হতে পারে? ওকে, সবগুলাই। আচ্ছা, সো এখন কি শুধু পাওয়ার লস হয় নাকি আরো বড় সমস্যা হইতে পারে? এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক জানবো। সো কি ধরনের ক্ষতি হইতে পারে, যেটা হচ্ছে হটস্পট। এটা হটস্পট বলে। সো হটস্পট আসলে কি, মানে এটা কি ক্ষতি করে, সো এই জিনিসগুলো একটু দেখবো। সো শেডিং এর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো হটস্পট ইফেক্ট বলে এটাকে। ঠিক আছে? এই হটস্পটটা কি এখন? ওকে, সো যখন একটি সেল, মানে একটা সেলে যখন শেডো পড়ে, মানে তখন কি হয়, সে কিন্তু কারেন্ট তৈরি করতে পারে না। ওইখানে কারেন্টটা কমে যায়। শ্যাডো পড়লে কি হয়? ওখানে রেজিস্টিভিটি বেড়ে যায়। ওই সেলের রেজিস্টিভিটি বেড়ে যায়। ফলে সে কারেন্টের ইলেকট্রনের যে মুভমেন্ট আছে না? ইলেকট্রনের মুভমেন্ট আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না? যখন সূর্যের আলো বেশি আপতিত হয় তখন ইলেকট্রনের মুভমেন্টটা সবচেয়ে বেশি হয়। ওটা হচ্ছে ফোটন থাকে, তাই না? সো ওই লাইটের কারণে। ঠিক আছে? যদি শ্যাডো পড়ে যায় তাহলে ওইটার কারেন্টটা মানে করতে পারে না, তৈরি করতে পারে না। ইলেকট্রনের মুভমেন্টটা হয় না। ওকে? আচ্ছা। ওকে।
ওকে, সো এটা একটা রেজিস্ট্যান্সের মতো আচরণ করে, রেজিস্টরের মতো আচরণ করে। ফলে অতিরিক্ত হিট উৎপন্ন হয়। রেজিস্টরে কি হয়? যখন মানে ইলেকট্রিসিটি মানে মানে মুভমেন্টে ইলেকট্রন মুভমেন্টে বাধা দেয়, তখন কি হয়? তখন হিট তৈরি হয়, তাই না? সো ওই অতিরিক্ত হিটটাই হলো হটস্পট। ওকে? সো এই হটস্পটের কারণ কি হইতে পারে? এই হটস্পটের কারণ হচ্ছে প্রথমে পাওয়ার কমে যাবে। তারপর সেল অতিরিক্ত গরম হবে। তাই না? সো দীর্ঘদিন যদি এইভাবে চলে তাইলে কি হবে? ওই প্যানেলের কিন্তু ক্ষতি হয়, স্থায়ীভাবে ক্ষতি হয়। হুম? এমনকি ওটার উপরে যে গ্লাসের একটা মানে লেয়ার থাকে না? ওই লেয়ারটা পর্যন্ত ক্র্যাক হইতে পারে বা বার্ন ও হইতে পারে। ওকে? ও ওকে। সো এজ এ প্রফেশনাল সোলার ইঞ্জিনিয়ার হিসেবে এই শ্যাডো এনালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে? সো এগুলা আমরা দেখব। সফটওয়্যারে আমরা এগুলা এনালাইসিস করব। দেখাবো আপনাদেরকে নেক্সট এনালাইসিস মানে শ্যাডো এনালাইসিস ক্লাসে। আচ্ছা, একটা উদাহরণ দেই। অনেকেই এটা বুঝতে প্রবলেম ফেস করতেছেন। আচ্ছা, উদাহরণ দেই যে একটা পাইপ দিয়ে ধরেন পানি যাচ্ছে। সো কেউ মাঝখানে পাইপটা যদি মানে চেপে ধরে, তাইলে কি হবে? ধরেন একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে। হুম? কেউ যদি চেপে ধরে তাহলে কি হবে? এটার প্রেশারটা বেড়ে যাবে না? পানিটা আরো সামনের দিকে জোরে দিতে মানে দেওয়ার চেষ্টা করবে না? ওকে? সো ঠিক কারেন্টের ক্ষেত্রেও সেইম। যখন মানে ওই হটস্পটটা তৈরি হয় মানে হি অ্যা মানে 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 ওই পজিশনে শ্যাডো যখন পড়ে, বার ড্রপিং এর কারণে হইতে পারে। ওকে? সো শ্যাডোটা যখন পড়ে তখন মানে কারেন্টের ফ্লো, ইলেকট্রনের ফ্লো বাধাগ্রস্ত হয়ে ওখানে হিট তৈরি করে। পানির ক্ষেত্রে যেরকম প্রেশার তৈরি করে, তাইলে এখানে কি কারেন্টের ক্ষেত্রে এখানে কি তৈরি হবে? ইলেকট্রনের রাস্তার মধ্যে আ একটা বাধা তৈরি হয়ে হিট তৈরি হবে। রেজিস্টিভিটি বেড়ে যায় এখানকার। ঠিক আছে? ওকে। পাতা পড়ে হইতে পারে বার্ড ড্রপিং, ডাস্ট, ট্রি শ্যাডো, নিয়ার বাই কোনো গাছের বিল্ডিং এর কারণে এরকম হইতে পারে। ওকে? আচ্ছা। আ এটা কি ক্ষতি করে? পাওয়ার আউটপুট কমায় দেয়। সেল ওভারহিটিং হয়ে যায়। ফাস্টার প্যানেল ডিগ্রেডেশন হয়। প্যানেল ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়। পার্মানেন্ট সেল ড্যামেজ হইতে পারে। এমনকি এই হিটের কারণে ফায়ার রিস্ক ও হইতে পারে। যদি এক্সট্রিম কেসে চলে যায়। ওকে। ওকে। সো এখন এই সমস্যা থেকে আমরা কিভাবে রক্ষা করব? প্রপার প্যানেল প্রপারলি ক্লিনিং করতে হবে। ওকে, সো এরেটা যখন আপনি এটা ডিজাইন করবেন, এই এরেটা প্রপারলি ডিজাইন করতে হবে। বাইপাস ডায়োড ইউজ করতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই বাইপাস ডায়োড ইউজ করে আমরা হচ্ছে এই হটস্পটটাকে আ মানে সমস্যার সমাধান করতে পারি। এটা সামনে দেখব আমরা। ওকে, সো পার্শিয়াল শেডিং, এভয়েড পার্শিয়াল শেডিং। পার্শিয়াল শেডিং যাতে না হয়, সো এটা যাতে আমরা কোনো কারণে যাতে মানে পুরা সূর্যের আলো যেন পড়ে সেটা আমরা খেয়াল করব। পার্শিয়াল শেডিং যাতে না হয় এটা আমরা মানে খেয়াল রাখবো। ওকে? সো বাইপাস ডায়োড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে? সো বাইপাস ডায়োড আমরা এই যে হটস্পট মানে এটাকে রক্ষা করার জন্য একটা পদ্ধতি হচ্ছে বাইপাস ডায়োড। সো নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা কোনো কিছুকে বাইপাস করে দিচ্ছে ডায়োডটা। ওকে? তার মানে ধরেন কোনো একটা জায়গায় জ্যাম হয়ে আছে তাহলে আপনি ওইটা বাইপাস করে অন্যদিকে গেলেন। এরকম একটি বিষয়টা। সো এটা আসলে কিভাবে হয় এখন আমরা দেখব। সো এই হটস্পট সমস্যাটা সমাধানের জন্য সোলার প্যানেলে কি ইউজ করা হয়? বাইপাস ডায়োড। সো বাইপাস ডায়োডের কাজ খুবই সিম্পল, খুবই সহজ। যদি কোনো সেলে শেড পড়ে, ছায়া পড়ে, তখন কি করে? তাহলে এটার মানে ওই মানে কারেন্ট ওই সেলের মধ্য দিয়ে আসলে না গিয়ে অন্য আরেকটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। এই যে দেখেন প্রত্যেকটা সেলের সাথে একটা করে বাইপাস ডায়োড আছে। প্রত্যেকটা সেলের সাথে একটা করে বাইপাস ডায়োড আছে। বাইপাস ডায়োড আছে। সো বাইপাস ডায়োড আছে, বাইপাস ডায়োড আছে। ওকে? সো বাইপাস ডায়োড আছে। সো সে কি করে কোনো একটা সেলে যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হবে? নরমালি আ শ্যাডো পড়লে ধরেন এটার উপর এই যে শ্যাডোটা পড়লো, শ্যাডোটা পড়লে কি হবে? ধরেন এটাতে শ্যাডো পড়লো। শ্যাডো পড়লে কি হবে? এটার রেজিস্টিভিটি বেড়ে যায়। একটু আগে আমি বললাম না? কারেন্টের ইলেকট্রনের প্রবাহ বাধা সৃষ্টি করে। ফলে বাধা সৃষ্টি হওয়া মানে কি? রেজিস্টিভিটি বেড়ে যায়। রেজিস্টিভিটি যখন বেড়ে যাবে তখন কারেন্ট আর এদিকে ফ্লো করতে চাইবে না। একটা বাইপাস এটা একটা শর্ট পাথ না? ডায়োড শর্ট পাথ হিসেবে কাজ করে। সো তখন কারেন্টটা এদিকে না গিয়ে বাইপাস ডায়োড দিয়ে চলে যায়। ওকে? সো তখন এটার আর কোনো কাজ থাকে না। ওকে? সো এটা এপাশে দিয়ে এদিকে দিয়ে মূল ইয়াতে কারেন্টে মানে এখানে চলে যায়। ওকে? তার মানে আমরা মানে এখান থেকে মানে কি প্রতীয়মান হয় যে
কারেন্ট সেল দিয়ে না গিয়ে সে অন্য পথ দিয়ে যায়। ওকে, সো এটা একটা অল্টারনেটিভ পাথ তৈরি করে। ঠিক আছে? না, বাইপাস বিল্ডিং এ থাকে না, আমি সামনে গেলে ক্লিয়ার হবে, রবিউল মজুমদার। আচ্ছা, এতে লাভ কি? এতে লাভ হচ্ছে প্রথমত হটস্পট যেটা, এটা কিন্তু আর থাকে না, কমে যায়। দ্বিতীয়ত পুরো স্ট্রিং বন্ধ হয়ে যায় না। পুরো স্ট্রিংটা তখন এটার সাথে সিরিজে যে কানেক্টেড স্ট্রিং গুলো আছে, সো এই স্ট্রিং বন্ধ হয়ে যায় না, শুধুমাত্র ওই সেলটা বাইপাস হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, পাওয়ার লসও কম হয়। যদি পুরো স্ট্রিং বন্ধ হয়ে যেত তাহলে পাওয়ার লস বেশি হতো না? সো শুধুমাত্র একটা যেখানে শেড পড়তেছে ওইটাই শুধুমাত্র সে বাইপাস করতেছে। ফলে পাওয়ার লস অনেক কমে যায়। ওকে? সো বর্তমানে মডার্ন প্রায় সব রকম সোলার মডিউলে একাধিক, একের অধিক ২ টা ৩ টা পর্যন্ত বাইপাস ডায়োড থাকে। ওকে? সো সাধারণত ৩ টা বা তারও বেশি বাইপাস ডায়োড ব্যবহার করা হয় আধুনিক যে প্যানেলগুলো আছে। তাই না? বুঝতে পারছেন বাইপাস ডায়োডটা? ওকে। ওকে, ব্লকিং ডায়োডটা কি সেটাও আমি আলোচনা করব। আচ্ছা, বাইপাস ডায়োডটা হচ্ছে ধরেন একটা ট্রাফিক জ্যামে আছেন, আপনি ধরেন বিজয় সরণিতে আছেন। সো এখন আপনি কোন দিকে বিজয় সরণিতে অনেক জ্যাম আছে, তাই না? ঢাকার বিজয় সরণিতে অনেক জ্যাম আছে। তাইলে আপনি কোন দিকে যাবেন? আপনি বিজয় সরণির পাশ দিয়ে যে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যে আ আ বাংলাদেশ আ এয়ারফোর্সের যে রাস্তাটা মানে রাস্তাটা গেছে, সো ওইটা দিয়ে আপনি চলে যাবেন। আপনি যদি বনানী গুলশানের দিকে মুভ করতে চান, তাই না? সো কারণ ওইটা ধরেন মেক্সিমাম টাইমে ফাঁকা থাকে। তো এটা আপনার বলার উদ্দেশ্য হলো যখন কোন জায়গায় জ্যাম থাকে রোডটা, রেজিস্টিভিটি যখন বেড়ে যায় শ্যাডোর কারণে, তখন অল্টারনেটিভ পাথ আমরা মানুষ যাই। অল্টারনেটিভ রোডে যাই। তেমনি অল্টারনেটিভ পাথে ডায়োড হয়ে, বাইপাস ডায়োড হয়ে সে হচ্ছে মূল কারেন্টের সাথে যুক্ত হয়। সো এখানে বাইপাস ডায়োডটা অল্টারনেটিভ রোডের মতো কাজ করতেছে। ওকে? সো এখানে বাইপাস, আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি। বাইপাস ডায়োড কি এখানে কোনো ভোল্টেজ বাড়ায়? কারেন্ট বাড়ায়? ভোল্টেজ বাড়ায়? অবশ্যই না। ভোল্টেজ অবশ্যই বাড়ায় না। এটা শুধু কারেন্টের একটা অল্টারনেটিভ পাথ হিসেবে কাজ করে। ঠিক আছে? তার মানে এখানে আমরা পাওয়ার লসটা কম হয়ে যাবে। শুধুমাত্র ওই সেলটাতে পাওয়ার লস হবে না, অন্যান্যগুলা কাজ করবে। ওকে? আচ্ছা। ও, ব্লকিং ডায়োড। ব্লকিং ডায়োডটা হচ্ছে ধরেন কোনো কারণে প্যানেলে, হ্যাঁ? কোনো কারণে কোনো ইনভার্টারে বা যদি কোনো ফল্ট হয়, এই যেন রিভার্স কারেন্ট গিয়ে যাতে প্যানেলগুলোকে নষ্ট না করে, এখানে একটা ব্লকিং ডায়োড দেওয়া হয়। ডায়োড কি করে? কারেন্ট একমুখী প্রবাহ করে, তাই না? সো এই ডায়োডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো কারণে এই জায়গায় ফল্ট হইলে অনেক ক্ষেত্রে রিভার্স কারেন্ট ফ্লো করে না। রিভার্স কারেন্ট যাতে এদিকে গিয়ে প্যানেলগুলোকে নষ্ট না করতে পারে, এজন্য এই ব্লকিং ডায়োডটা ইউজ করা হয়। এখানে আমরা আরো ক্লিয়ার ভাবে দেখি। ওকে? এই যে এখানে শেডেড সেলের ক্ষেত্রে দেখেন যে 100% কারেন্ট এবং ভোল্টেজ আউটপুট পাওয়া যায়। পার্শিয়ালি শেড, অল্প ছায়া পড়ছে, তাইলে হচ্ছে এর আউটপুটটা কমে যায়। ওকে? সো ইলুমিনেটেড এরিয়ার উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা। আর পুরা শেডেড এর ক্ষেত্রে কোনো আউটপুট পাওয়া যায় না। আচ্ছা, এখানে এই উদাহরণটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে একটা শেড পড়ছে, তাই না? সো এই শেডটার কারণে কি হয়? এই যে দেখেন আমরা এইদিকে যাচ্ছে না? সিরিজে কানেক্টেড, তাই না? সিরিজে। সো বাইপাস ডায়োড কি করে? এটা এদিকে দিয়ে এদিক দিয়ে দেয়। ঠিক আছে? যখন এটা মানে শেড পড়ে তখন এটাতে রেজিস্টিভিটি বেড়ে যায়, কারেন্ট আর এদিকে ফ্লো হইতে পারে না। এদিকে ফ্লো হইতে পারে না, ফলে এই বাইপাস ডায়োড হয়ে সে এইদিকে চলে যায়। ওকে? সো এখানে ধরেন ১০ টা সেল আছে। এর ভোল্টেজ কত? 32.5 ভোল্ট। হুম? আর এর এম্পিয়ার কত? 8 এম্পিয়ার। ঠিক আছে? তাহলে মানে এটার কত আসে? রেজাল্ট কত আসে? ২৩৪০। ঠিক আছে? ২৩৪০ ওয়াট। শুধুমাত্র একটা, এই যে দেখেন শুধুমাত্র একটা আ একটা মানে একটা সেল বাদ দিছি আমি। ঠিক আছে? সো একটা ১০ টা ছিল না, ১০ টার মধ্যে একটা বাদ গেছে। সো ভোল্টেজ 32.5 ভোল্ট, 8 এম্পিয়ার। ঠিক আছে? সো এইটা এইভাবে। ঠিক আছে? সো এখানে ২৩৪০ ওয়াট। আর যদি আমি এই বাইপাস ডায়োডটা ইউজ না করতাম তাইলে কি হইতো? দেখেন আমি বাইপাস ডায়োডটা ইউজ না করলে কারেন্ট
মানে মানে একটা রাস্টিক্যালি কারেন্ট কমে যায়। এই যে ১০ টা প্যানেল মানে সেল আমার ঠিকই থাকবে, ভোল্টেজও সেইম থাকে 32.5 ভোল্ট, বাট কারেন্ট অনেক কমে যায়। সো এখানে অনেক রেজিস্টিভিটির কারণে কারেন্ট অনেক কমে যায়। সো 1 অ্যাম্পিয়ার। ওকে? সো এরকম কমে যায়। তার মানে এখন দেখেন যে এই একটা শ্যাডোর জন্য, একটা অল্প একটু শ্যাডোর জন্য একটা সেলে বাইপাস ডায়োডটা ইউজ না করলে কি পরিমাণ আউটপুট কমে যায়? ৩২৫, যেখানে হচ্ছে আমরা একটাকে বাইপাস করে ২৩৪০ ওয়াট আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে? চিন্তা করে দেখেন এখন তাইলে এটা আসলে মানে বাইপাস এই ডায়োডটা আসলে কি পরিমাণ, মানে একটা শ্যাডো আসলে কি পরিমাণ ক্ষতি করে। মানে পুরা মানে অনেক সব জায়গায় আছে অল্প একটু শ্যাডোর জন্য দেখেন পুরা সিস্টেমের এফিশিয়েন্সি নষ্ট হয়ে যায়। ঠিক আছে? ওকে? সো এইজন্য এই বাইপাস ডায়োডটা ইউজ করে এটা হচ্ছে এই সলিউশনটা করা হয়। না, না, ডায়োডের কানেকশন কিন্তু উল্টা না। অনেকে বলতেছেন ডায়োডের কানেকশন উল্টা না কিন্তু। মানে ইলেকট্রন কিভাবে ফ্লো করে উল্টা আমরা দেখি কিন্তু বাস্তবে এটা উল্টা। ঠিক আছে? ওকে? সো বাট ইলেকট্রনটা ফ্লো করতেছে এই দিক দিয়ে। ইন্টারনালি যেটা হয় এটা এভাবেই হয়। ইন্টারনাল যে স্ট্রাকচারটা। ঠিক আছে? ওকে, সো এখন আমরা একটা মডার্ন একটা টেকনোলজি নিয়ে আপনাদের সাথে কথা বলব। ঠিক আছে? মডার্ন টেকনোলজি যেটা জানবো সেটা হচ্ছে হাফ কাট। ওকে? সো যেটাকে বলে হাফ কাট মডিউল। ঠিক আছে? সো এই হাফ কাট মডিউলটা কি? ওকে? হাফ কাট সেল। একটা সেলকে কেটে ভাগ করা। এই যে দেখেন, এই যে সেলটা আছে না? ফুল কাট সেল মানে ফুল। সেলটা কাট ডাউন উইথ লেজার। লেজারের মাধ্যমে কাটা হয়। তারপরে হচ্ছে এটা হাফ কাট করা হয়। এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক থাকে। এই যে দেখেন এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক। ওকে? আচ্ছা। ওকে, সো টেকনোলজি আসলে উন্নত হওয়ার কারণে ম্যানুফ্যাকচারাররা এই নতুন ধারণাটা নিয়ে আসছে। ওকে? সো ফুল সেলে লেজার কাটিং টেকনোলজি ব্যবহার করে এটাকে কাটা হয়। একটা ফুল সেলকে হাফ করা হয়। ঠিক আছে? আচ্ছা। এখন যখন আমি এটা কাটবো তখন কি এর ম্যাটেরিয়াল এর পরিবর্তন হয়? না। ম্যাটেরিয়াল এর তো কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র এর ফিজিক্যাল সাইজ অর্ধেক হয়ে যায়। একটা সেল কাটলে কি হয়? ধরুন একটা পুরা সেল কাটলে কি হয়? এটা ছোট হয়ে যায়। উপরে অর্ধেক, নিচে অর্ধেক। মাঝখানে যদি আমি কাটি, বাট এর ম্যাটেরিয়াল এর তো কোনো চেঞ্জ হবে না। তাই না? ওকে। সো এখন আপনি হচ্ছে এই যে প্যানেলটা যদি দেখেন, এটা হচ্ছে একটা দূর থেকে দেখলে একটা ফুল প্যানেলই মনে হয়, তাই না? একটা সাধারণ প্যানেল মনে হয়। ওকে? এর মাঝখানে একটা গ্যাপ আছে, তাই না? সো মাঝখানে একটা গ্যাপ, ঠিক আছে? সো এই গ্যাপের মাধ্যমে প্যানেলে ২ টা স্বাধীন ভাগে ভাগ করা হয়েছে, আলাদা করা হয়েছে। ঠিক আছে? সো উপরের অংশ, নিচের অংশ। উপরের অংশ বিদ্যুৎ উৎপাদন করে, নিচের অংশ বিদ্যুৎ উৎপাদন করে। এখন কাটার উদ্দেশ্য কি, তাই না? ওকে। সো আম একটা প্যানেলের ধরেন ব্যাক সাইডে, পিছনের সাইডে, এটা দেখানো হইছে। এই যে এটা এটা হচ্ছে প্যানেলের ব্যাক ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে এর ভেতরের সার্কিটটা। এটা হচ্ছে এর অর্ধেক নিচের অংশে, আর এটা হচ্ছে এই যে দেখেন নিচের অংশে এভাবে কারেন্ট ফ্লো করতেছে। এই নিচের অংশে এইভাবে কারেন্ট ফ্লো করতেছে। ওকে? এইভাবে সিরিজ প্যারালাল। ঠিক আছে? আচ্ছা। জাস্ট a minute. জাস্ট a minute.
সো আমরা কোথায় ছিলাম? হাফ কাট সেল না, এখানে হচ্ছে এটাকে মানে অর্ধেক করা হয়েছে, ঠিক আছে? সো এখানে এখানে কয়টা করে আছে? 10টা করে, 1 2 3 এভাবে যদি হিসেব করেন 10টা। ওকে, সো এখানে 10টা 20টা, 20 40 60 80 100 120, সো টোটাল 120টা আছে, ঠিক আছে? সো এখানে মাঝখানে যদি কাটি, সো এখানে থাকে 120টা, এখানে থাকে 120টা, ঠিক আছে? সো আমি যদি এটাকে কাটি, সো এটা আচ্ছা, যদি ফুল সেলে কারেন্ট প্রডিউস করে আই, যদি ফুল সেলে, এই যে ফুল সেল না, ফুল সেলে যদি কারেন্ট আই প্রডিউস করে, তাইলে হচ্ছে পাওয়ার লসের সূত্রটা কি? পাওয়ার লসটা আমরা এটা মানে এখান থেকে পাওয়ার লসটা কমাই দেয়। পাওয়ার লসের সূত্র কি? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাই না? সো এটা হচ্ছে পাওয়ার লস মানে ফুলের জন্য। মানে যদি ফুল কারেন্ট, যে পরিমাণ কারেন্ট ফুল সেলের জন্য কারেন্ট প্রডিউস করে যদি আই হয় ওই কারেন্ট, তাহলে পাওয়ার লস হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাই না? সো হাফের ক্ষেত্রে কি হবে? হাফের ক্ষেত্রে পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই টু, কারণ কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? সো কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে থাকে। সো যেহেতু কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে থাকে, সো তাইলে কি হবে? আই ডিভাইডেড বাই টু, যদি 10 এম্পিয়ার হয় তাহলে 5 এম্পিয়ার হবে। ওকে, সো আই স্কোয়ার আর ডিভাইডেড বাই মানে আই ডিভাইডেড বাই টু স্কোয়ার আর, তার মানে কি হয়? মানে আই ডিভাইডেড বাই আই এর নিচে টু না, সো আই ডিভাইডেড বাই 4 মানে 1/4 হয়ে যায়। ওকে, মানে এটা হাফ কাট করার পর এটা 1/4 হয়ে যায়, এটা কি বুঝতে পারছেন? ওকে, সো আই স্কোয়ার আর যদি হয় ফুলের জন্য, আর হাফের জন্য কি হবে? আই 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 বাই টু স্কোয়ার আর মানে ইকুয়াল টু কত হবে? আই ডিভাইডেড বাই 4 ইন্টু আর, তার মানে 1/4 পাওয়ার লস আমার কমে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এই হাফ কাটটা, এই টেকনোলজিটা ব্যবহার করা হয় আপনি যখন অত্যাধুনিক আচ্ছা, এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? ধরেন এটা ক্লিয়ার? ধরেন এখানে মানে এটা যদি হিসাব করি, ধরেন এখানে কাটা নাই, কাটা না থাকলে কি হবে? ধরেন 20টা আছে না, 20টা 20টা 40টা 60টা 80টা 100টা 120টা। আচ্ছা, অনেকেই বুঝতে পেরেছেন, আবার কেউ কেউ ক্লিয়ার না। 120টা 120টাকে যদি আমি কাটি, তাহলে এখানে 120টা, এখানেও 120টা, তাই না? সেল তো আমি শুধু মাঝখানে কাটলাম, কারেন্ট ফ্লো এই 120টা তো ফ্লো করে মাঝখানে, এখানেও 120টা ক্রিয়েট হয়েছে, তো এখানেও 120টাতে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? সো কোনো কারণে যদি শেডিং হয়, কারেন্ট মানে এই দিক মানে বন্ধ হয়, তাহলে হচ্ছে এই জায়গা ধরেন শেড পড়লো, তাহলে এইটুকু অংশ অ্যাক্টিভ থাকবে। হুম, এটাই হচ্ছে সুবিধা। পুরা প্যানেলটাতে হচ্ছে আপনার, পুরা মডিউলটাতে আপনার নষ্ট হয় না। হাফ কাটের ফলে কি হয়? ধরেন এইটাতে প্রবলেম হইলো, তখন সেক্ষেত্রে 120, এখানে বাকি যে 120টা আছে এইটা অ্যাক্টিভ থাকে। ইয়া, মূল পাওয়ার লস কমানোর জন্য এটা করানো হয়। এই হাফ কাটটা আসলে করানো হয়। এটা একটা টেকনোলজি যেটা হচ্ছে সোলার ম্যানুফ্যাকচারাররা মানে করে আরকি। ঠিক আছে? সো এটা হচ্ছে সিম্পল একটা ইয়া। ঠিক আছে? ভেতরে এত কিছু আমরা থাকে। সো বাইরে দিয়ে শুধুমাত্র এরকম মানে জাংশন বক্স থাকে। ঠিক আছে? এই যে দেখেন, কোন কারণে মানে কোন এটাতে প্রবলেম হলে সমস্যা নেই। এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে? ওকে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এই যে দেখেন, এটা যদি আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন। সো এটা একটা ফুল সাইজ দেখানো হয়েছে, আর এটা একটা হাফ সাইজ দেখানো হয়েছে। ঠিক আছে? ওকে, সো যখন সেল দুটি ভাগ করা হয়, তখন প্রতিটি হাফ সেল দিয়ে কম কারেন্ট প্রবাহিত হয়, প্রতিটা দিয়ে কম কারেন্ট প্রবাহিত হয়, তাই না? সো এর মানে পাওয়ার কমে যায় না, বরং কারেন্ট দুইটা আলাদা ভাগ তৈরি হয়। পাওয়ার কিন্তু একই থাকে কাট করার ফলে,
কারেন্ট অর্ধেক হয়ে যায়, ধরেন এখানে অর্ধেক থাকে, এখানে অর্ধেক, মূল পাওয়ার কিন্তু একই থাকে। ওকে ওকে, হাফ সেল দিয়ে অর্ধেক প্রবাহিত হয়, বাকি হাফ সেল দিয়ে অর্ধেক। তার মানে কারেন্টের জন্য আলাদা একটা রাস্তা তৈরি করা হয়েছে, এই আর কিছু না। ওকে, এই যে দেখেন ইলেকট্রিসিটি লসটা আই স্কোয়ার আর যেটা, এটা হাফ করার ফলে কি হয়, কমে যায়। এই হাফ চলতে থাকে, এই হাফ দিয়ে কারেন্ট ফ্লো হয়, অন্য একটা হাফে যদি শেডো হয় তখন সে কি করে, এই মানে 1/4 হয়ে যায় আই স্কোয়ার আর। ঠিক আছে, সো কারেন্ট কমলে লাভ কি? সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা, আমরা হচ্ছে আই স্কোয়ার আর, ওইটা হচ্ছে ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমরা পাওয়ার লসটা কমাই দিই। ঠিক আছে, ওকে। এই যে দেখেন এই 60টা সেল, এটা কাট করে মানে শুধুমাত্র ধরেন এইটা থেকে যদি আমি বাইপাস করে দিই, মাঝখান দিয়ে বাইপাস রাস্তা তৈরি হয়। ঠিক আছে, সো ফলে এইদিকে মানে শেড পড়লে কি হয়, মাঝখান দিয়ে মানে এইটা চলতে থাকে। ঠিক আছে, এইটা অ্যাক্টিভ থাকে। এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে মাঝখান দিয়ে কারেন্ট ফ্লো মানে কারেন্ট পার্টটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। ঠিক আছে, ওকে। সো এই রেজিস্ট্যান্সটা কম হয় অ্যাকচুয়ালি। ওকে, সো থ্যাংক ইউ। সো এটার মূল সুবিধা হচ্ছে পার্শিয়াল শেডিং এর ক্ষেত্রে, পার্শিয়াল শেডিং এ যদি অর্ধেক কোনো একটা মডিউলে যদি অর্ধেক শেড পড়েও তা বাকি অর্ধেকটা তখন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা ব্যবহার করার ফলে কি হয়, প্যানেলটা গরম কম হয় যেহেতু রেজিস্টিভিটি কম থাকে, আর হচ্ছে ইফিসিয়েন্সি অনেক বেশি হয়। ওকে, সো পার্শিয়াল শেডিং এর ক্ষেত্রে এটার পারফরমেন্স সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, সো হটস্পট হওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, সো দীর্ঘমেয়াদে আসলে এটার মানে প্রোডাকশনটা বেশি হয়। সো যখনই দেখা যায় যে কোনো একটা প্যানেল বলে নরমালি 20 বছর 25 বছর মানে এটার লাইফ সাইকেল থাকে। সো আপনি যদি ইফিশিয়েন্টলি এটা ডিজাইন করতে না পারেন, ওকে, সো সেই ক্ষেত্রে কিন্তু এটার লাইফ সাইকেল আরো কমে যেতে পারে। সো এটা আপনি কিভাবে ডিজাইন করবেন সেটার উপর ডিপেন্ড করে। ওকে, সো এই যে দেখেন মাউন্টিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেকানিক্যাল ডিজাইন, তাই না? সো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ শুরু হয়। সো একটা সোলার প্যানেল যদি আপনি সঠিকভাবে রুফের উপর ইনস্টল না করতে পারেন তাহলে কিন্তু এটার কাঙ্ক্ষিত আউটপুট আপনি পাবেন না, সঠিকভাবে যদি আপনি ইনস্টল না করেন। সো প্রথমে আপনাকে মাউন্টিং স্ট্রাকচারটা জানতে হবে। ঠিক আছে, সোলার প্যানেল আসলে কোন ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি বসাবেন। ওকে, সো এখানে প্রথমত ৩টা কাজ হবে। একটা হচ্ছে প্যানেলকে নিরাপদ রাখার জন্য, যাতে কোনো স্টর্ম অন্য কিছু যাতে আঘাত না পায়। ওকে, সো টিল্ট অ্যাঙ্গেল যেটা, সো টিল্ট অ্যাঙ্গেল নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। সো টিল্ট অ্যাঙ্গেলটাকে বজায় রাখার জন্য, ওকে, সো বাতাস, বৃষ্টি, সো ওয়েদার কন্ডিশনে এরকম মানে স্টর্মি কন্ডিশনে যেন প্যানেলটাকে ঠিক রাখে। ওকে, সো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো অ্যালুমিনিয়ামের বিভিন্ন স্ট্রাকচার থেকে গ্যালভানাইজ স্টিলের স্ট্রাকচার তৈরি করতে পারেন। সো এগুলো সাধারণত মরিচা ধরে না এবং বছরের পর বছর টেকসই ভাবে থাকে। সো অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক জায়গায় হচ্ছে স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, প্যানেল ঠিক থাকে, ভালো থাকে, স্ট্রাকচার নষ্ট হওয়ার কারণে আবার রিস্ট্রাকচারিং করতে হয় কিছু মানে বছর পরে। ওকে, সো সব প্রজেক্টে কি আপনি একই রকম স্ট্রাকচার করবেন? অবশ্যই না। সো প্রজেক্টের ধরন অনুযায়ী আপনি স্ট্রাকচার করবেন। যেমন রেসিডেন্সিয়াল এর জন্য একরকম স্ট্রাকচার, গ্রাউন্ডে যখন নিবেন তখন এক ধরনের স্ট্রাকচার। ওকে, সো কার্পোরেটের জন্য এক ধরনের স্ট্রাকচার। হুম, দেন হচ্ছে ফ্লোটিং কোনো সোলার প্ল্যান্টের জন্য একরকম স্ট্রাকচার। সো এটা মানে ভেরি করে। সো নতুন যারা সোলার প্যানেল নিয়ে কাজ করেন তারা প্রথমে এই ভুলটা করেন, যেটা হচ্ছে মানে প্যানেলের দিকে বেশি মনোযোগ দেন, স্ট্রাকচারের উপর অতটা, মাউন্টিং স্ট্রাকচারের অতটা গুরুত্ব দেন না। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে উইন্ড লোড কেমন হবে, বাতাসের লোড কেমন, ওগুলা মানে স্ট্রাকচারের সেফটি কেমন, সো এই জিনিসগুলো কনসিডারেশন যদি না থাকে তাহলে কিন্তু পুরা প্রজেক্টটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা।
সোলার প্যানেলে দেখা গেল যে যে ওয়েট হয়, এটা যেহেতু উপরে থাকে, মানে উপরেই তো থাকে, তাই না? সো এই ওয়েটটা আসলে শুধুমাত্র যে প্যানেলের ওয়েট এটার উপর না, এটা স্ট্রাকচারটা আপনি কিভাবে করছেন এটার উপরও এই মানে মাউন্টিং স্ট্রাকচারের ওজনটা হচ্ছে এই ডিজাইনিং এর উপর নির্ভর করে, কিভাবে আপনি স্ট্রাকচারটা ডিজাইন করছেন। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকিং যেটা, সো এটা হচ্ছে ডানে বামে উপর নিচে ঘোরানো যায়। সূর্য যখন হেলে পড়ে শীতের দিন, সো একরকম ভাবে ওটা ওই ওই অনুসারে ঘুরে। ওকে, সো উপর নিচ ডানে বামে ঘুরে ম্যাক্সিমাম পাওয়ার সে ট্র্যাক করে। ওকে, আচ্ছা, রুফ মাউন্টিংটা কি? রুফ মাউন্টিংটা হচ্ছে ধরেন কমার্শিয়াল বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর উপরে এটা ব্যবহার করা হয়। আর গ্রাউন্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় না, আমরা উত্তরবঙ্গে দেখেছি না, অনেক পাওয়ার প্ল্যান্ট এরকম আছে সোলারের, যে পতিত জমির উপর সেটা গ্রাউন্ডের উপর এটা মাউন্টিং করে সোলার প্যানেল মানে স্থাপন করা হয়। ঠিক আছে, সো গাড়ির পার্কিং এর উপর শেডের উপর দেখবেন যে অনেক ক্ষেত্রে থাকে। ঠিক আছে, সো এটাকে বলে কারপোর্ট সোলার সিস্টেম। ওকে, ফ্লোটিং অনেক ক্ষেত্রে থাকে, ফ্লোটিং সো নদী লেক জলাশয়ের উপর থাকে অনেক ক্ষেত্রে। সো বাংলাদেশে আসলে ভবিষ্যতে ফ্লোটিং পাওয়ার প্ল্যান্টের সম্ভাবনা অনেক বেশি আছে, কারণ দেখা যায় যে যদি আপনি আমাদের বাংলাদেশে অনেক নদীমাতৃক দেশ হওয়ার কারণে অনেক নদী আছে, তাই না? সো দেখা যায় যে নদীর উপর ফ্লোটিং এ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট নেওয়া মানে ট্র্যাক করার জন্য মানে স্ট্রাকচার ডিজাইন করে ওইভাবে সোলার প্যানেল সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে। সো বর্তমান বিশ্বে যদি আপনি মনে করেন যে ওয়াইড স্কেলে ইউটিলিটি স্কেলে বড় বড় মেগা ওয়াট যে প্ল্যানগুলো, এটা সাধারণত মানে ফ্লোরে করা হয়, গ্রাউন্ড মাউন্টেড। রেসিডেন্সিয়াল কমার্শিয়ালের ক্ষেত্রে এটা রুফটপে থাকে। ঠিক আছে, সো ডিজাইনার হিসেবে আপনার দুইটাই জানা জরুরি। ঠিক আছে, সো আপনারা কোন ধরনের সোলার মাউন্টিং সবচেয়ে বেশি দেখেছেন? এটা কি রুফ মাউন্টিং দেখেছেন, মানে বিল্ডিং এর উপরে, নাকি গ্রাউন্ড মাউন্টিং, নাকি অন্য কোনো কিছু আপনারা চোখে পড়েছে? ওকে, রুফ রুফই বেশি দেখেছেন। আমিও রুফটাই বেশি দেখেছি, গ্রাউন্ড দেখেছি, ফ্লোটিংটা এখনো দেখিনি। ওকে, গ্রাউন্ড ইন রুফ দেখেছেন অনেকেই। আচ্ছা, রুফটা কমন, গ্রাউন্ড ইন রুফ আছেন। আচ্ছা, ওকে, সো প্যানেল বসিয়ে দিলে কি কাজ শেষ? না। সো প্যানেল আসলে কোন দিকে থাকবে, এর অ্যাঙ্গেলটা মানে স্ট্রাকচারটা যে বসাবেন এটার অ্যাঙ্গেলটা কিরকম হবে সেটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এখন আমরা এটাকে উপর নিচে আপনি যত ঘুরাবেন অতটা জায়গা লাগে না, কিন্তু যদি ডানে বামে যে দেখেন এই পজিশনে যদি ঘোরান তাহলে কিন্তু অনেক জায়গা লাগে। সো সেটা যেখানে জায়গা কম সেখানে আসলে এটা কিন্তু করা যায় না। সো টিল্ট অ্যাঙ্গেলটা নিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব। টিল্ট অ্যাঙ্গেলটা কি? টিল্ট অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টিল্ট অ্যাঙ্গেলটা বোঝায় আসলে যে একটা প্যানেল আসলে মানে কি পরিমাণ অ্যাঙ্গেলে বসানো থাকে ম্যাক্সিমাম মানে সোলারের মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সোলারের লাইট পাওয়ার জন্য। ওকে, এটা কি ফ্ল্যাট বসিয়ে দিলে হবে? অবশ্যই না। সো সূর্যের আলো সবসময় একটা মানে একই অ্যাঙ্গেলে আসে না। যদি প্যানেলের অ্যাঙ্গেলটা মানে সঠিক হয় তাহলে কিন্তু সূর্যের আলো প্যানেলের উপর সবচেয়ে বেশি সময় এবং বেশি কার্যকরভাবে পড়বে, ফলে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ওকে, সো অন্যদিকে যদি ভুল অ্যাঙ্গেলে থাকে তাহলে এনার্জি ইল্ড কমে যাবে, লস মানে বেড়ে যাবে। ওকে, আচ্ছা, সো ডিজাইন করার সময় ল্যাটিটিউড, কোন লোকেশনে করছেন, এর ইনস্টলেশন পারপাসটা কি, সো এই জিনিসগুলো টিল্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো ধরেন একটা টর্চ লাইট আপনি মারলেন। সো টর্চ লাইট যখন আপনি সোজা দিবেন তাহলে একরকম আলো দিবে, তাই না? তার মানে বেশি কনসেন্ট্রেটেড আলো দেবে, তার মানে ওই আলোটা সবচেয়ে বেশি ফোকাস হবে এবং বেশি দেখা যাবে, তাই না? ইলুমিনেশন বেশি হবে। কিন্তু যদি আপনি কাত করে দেন, এটাকে এইভাবে না দিয়ে যদি কাত করে দেন, আলোটা কিন্তু ছড়ায় যাবে। ঠিক আছে, আলোটা ছড়ায় যাবে, একটু একটু অন্ধকার, আবছা আবছা অন্ধকার থেকে যাবে, তাই না? সোলার প্যানেলের ক্ষেত্রেও ঠিক একই। আপনি যদি সূর্যের আলোটা যদি একদম পারফেক্টলি না পড়ে প্যানেলের উপর, তাহলে আপনি যদি অ্যাঙ্গেলটা একটু 19-20 হয় তাহলে কিন্তু আলোটা ছড়ায় যায়, আপনি পারফেক্টলি ম্যাক্সিমাম আউটপুট ওইখান থেকে আপনি পাবেন না। সো সোলার প্যানেল ঠিক এই প্রিন্সিপালেই কাজ করে। সো আপনার কি মনে হয়
আমরা যদি রুফটপে কোনো প্যানেল রাখি, এটা কি ফ্ল্যাট রাখবো, এরকম ফ্ল্যাট রাখবো নাকি অ্যাঙ্গেল করে রাখবো, এরকম অ্যাঙ্গেল করে রাখবো নাকি এরকম ফ্ল্যাট করে রাখবো, আপনার কি মনে হয়? সো সঠিক অ্যাঙ্গেল মানে বের করার জন্য কিছু ফর্মুলা আছে। ওকে, সো ফর্মুলাগুলা যদি আমরা ডিরেক্টলি এভাবে ক্যালকুলেশন করে ফর্মুলাগুলো আমরা বের করি না। সো এটার জন্য হচ্ছে অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে এটা ডিজাইন করতে হয়। ঠিক আছে? যেমন ২ টা সারির মধ্যে ২ টা প্যানেলের মধ্যে ডিসট্যান্স কত হবে, ঠিক আছে? আ গ্রাউন্ড থেকে কত ক্লিয়ারেন্স থাকবে, হুম? ওকে। সো যদি প্যানেলগুলো আমি কাছাকাছি বসাই তাইলে কি হবে? যদি দেখা যায় যে আ সামনের রো, প্যানেলের সামনের রো পিছনের রো এর উপর শেড ফেলতেছে তাইলে কি হবে? ওকে? সো এ এ এ বিদ্যুৎ উৎপাদন অবশ্যই কম হবে, তাই না? সো এটাকে বলে ইন্টার র শেডিং। আপনার পাশাপাশি যখন রাখবেন পেছনেরটার শেড পড়তে পারে। বিকালবেলা হোক বা শীতের দিনে হোক। সো এইজন্য হচ্ছে সবকিছু ক্যালকুলেশন করে আপনাকে সোলার মানে এই ডিজাইনটা করতে হবে টিল্ট অ্যাঙ্গেলটা। ঠিক আছে? শুধুমাত্র যে আপনি টিল্ট অ্যাঙ্গেলটা করলেন তা না, রো স্পেসিং। পাশাপাশি যে রো থাকবে একটার উপর যাতে একটা কখনো শেড না পড়ে, সো সেটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এখানে ডান পাশেরটা দেখেন ২ টা রো দেখানো হইছে, তাই না? সো রো 1, রো 2, ঠিক আছে? সো উপরে যখন সূর্যালোক পড়ে নির্দিষ্ট অ্যাঙ্গেলে আসছে, তাই না? সো যদি ২ টা রো খুব কাছাকাছি থাকে, রো 1 ও রো 2 এর উপর এটার শেডটা এটার উপর পড়ে যাবে, তাই না? কাছাকাছি থাকলে। ওকে? সো তাই আমরা এমনভাবে ডিসট্যান্সটা রাখতে হবে সেটা মানে শ্যাডো পড়ে না যাতে। ঠিক আছে? পরের রোতে এইটার শ্যাডোটা যেন ওইটাতে না যায়। ওকে? সো শ্যাডো অল্প কিছু পড়লে যে কি গুরুত্বপূর্ণ ক্ষতি হয় সেটা একটু আগে আপনারা দেখেছেন। ওকে? সো পুরা প্যানেলের আউটপুট ড্রাস্টিক্যালি কমে যায়। আচ্ছা, এখানে এল মানে হচ্ছে পুরা প্যানেলের অ্যাঙ্গেলটা, লেংথটা। সরি, পুরা প্যানেলের লেংথটা। ওকে? সো লেংথ আর এটা হচ্ছে কি পরিমাণ অ্যাঙ্গেলে থাকে এটাকে বেটা বলে প্যানেলের সাথে। এটাই হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। পিটা। আলফা হচ্ছে এটা হচ্ছে সান এলিভেশন অ্যাঙ্গেল। সূর্যর আলোটা কিভাবে আপতিত হচ্ছে, সূর্যের অ্যাঙ্গেল, আলোর অ্যাঙ্গেল। এটা হচ্ছে আলফা। ওকে? ওকে। সো এটা হচ্ছে হাইট মানে আ ইয়া থেকে এটার হাইট কতটুকু। ওকে? ডিআই হচ্ছে শ্যাডো ডিসট্যান্স। শ্যাডো ডিসট্যান্স এটার শ্যাডো এখান পর্যন্ত পড়ে, এটা শ্যাডো এটা এটুকু পর্যন্ত আছে। সো শ্যাডো ডিসট্যান্স হচ্ছে মানে একটা যাতে আরেকটা ওভারল্যাপ না করে এটা হচ্ছে ডিআই। ঠিক আছে? আর ডি হচ্ছে টোটাল একটা থেকে আরেকটা আ রো এর যে স্পেস, এই প্যানেল থেকে এই প্যানেলের যে দূরত্ব এটা হচ্ছে ডি। সো এখানে কিছু ক্যালকুলেশন আছে। সো ১ম এ আমরা আ প্যানেলের হাইট বের করি। ধরেন এই প্যানেলটা আছে না? এটার হাইট আমরা এইচ যেটা বের করি। হাইট ইকুয়াল টু এল সাইন বেটা। বেটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। ওকে? সো এটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলে সোলার প্যানেলটা থাকবে। প্যানেল যত বড় হবে টিল্ট অ্যাঙ্গেল অ যত বেশি হবে হাইট তত বাড়বে। তাই না? হাইট বাড়বে না? হাইটটা বেড়ে যাবে যদি প্যানেলটা এইটুকু পর্যন্ত হয়, বড় হয়। ঠিক আছে? সো এরপর শ্যাডোর দৈর্ঘ্য আমরা এই ডিআই যেটা শ্যাডোর দৈর্ঘ্য ডিআই এটা বের করব। ঠিক আছে? এখানে একটি বিষয় মনে রাখবেন যে শীতকালে কিন্তু সূর্য আকাশের নিচে থাকে, নিচের দিকে থাকে, তাই না? সো তার মানে এখানে যে আলফার মানটা, হুম? সো এই আলফার মানটা তখন কিন্তু কি হবে? কমে যাবে। ওকে? সো তখন এই আলফার মানটা যদি কমে যায় তাহলে শ্যাডোটা কিন্তু লম্বা হয়ে যাবে। সো এটা আপনাকে কনসিডার করতে হবে শীতের দিনের জন্য। ঠিক আছে? সো ওইটা এইজন্য স্পেসিংটা একটু বেশি রাখতে হবে। ঠিক আছে? এখন আমরা টোটাল ডিসট্যান্সটা মানে বের করব। টোটাল ডিসট্যান্সটা কি? L cos বেটা প্লাস DI শ্যাডো ডিসট্যান্স যেটা। ঠিক আছে? ওকে? আচ্ছা। ওকে, সো বাস্তবে কিন্তু সবসময় এই ফর্মুলা ব্যবহার করা হয় না। ব্যবহার করা যায়ও না। ব্যবহার করা হয় না। সো অনেক ক্ষেত্রে আমরা একটা থাম্ব রুল ইউজ করি। সো থাম্ব রুলটা কি? স্পেসিংটা কিরকম হবে? স্পেসিং একটা রো থেকে আরেকটা স্পেসিংটা কি হবে? সাধারণত প্যানেলের হাইটের ৩ গুণ হবে। এই যে হাইট না? হাইটটাকে যদি আপনি ৩ দিয়ে এটার কোনো ক্যালকুলেশন নাই। এটা নরমালি এটা এরকম মানে 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 প্র্যাকটিসের মাধ্যমে এক্সপেরিয়েন্স এর মাধ্যমে এটা মানে ইয়া হয়। ঠিক আছে? মানে এটার যে প্যানেলটা আছে এই প্যানেলটার মানে ৩ গুণ হবে।
ডিস্টেন্সটা। সো এটার ডিস্টেন্সটা প্যানেলটার 3 গুণ হবে। সো এটা যদি 1 মিটার হয় তাহলে আপনার এটার ডিস্টেন্সটা এই যে একটা থেকে আরেকটার ডিস্টেন্সটা আপনি কত রাখবেন? 3 মিটার রাখবেন। ঠিক আছে? ওকে? ওকে। সো তারপরেও ফাইনাল ডিসিশন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না। এখানে এক্ষেত্রে আপনার লোকেশন, উইন্টারে সান অ্যাঙ্গেল কিরকম থাকে এবং সিমুলেশন সফটওয়্যার দিয়ে আপনি এগুলা ভেরিফাই করতে হবে। ঠিক আছে? ওকে। ল্যাটিটিউড, লঙ্গিটিউড এগুলা ইউজ করে। বাস্তবে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে আপনি করবেন না। এর জন্য সফটওয়্যারে আপনি করবেন হেলিওস্কোপ, পিভিসিস্ট, ওকে? সো অটোক্যাড লেআউট ব্যবহার করে আপনারা শ্যাডো অ্যানালাইসিস করবেন। ওকে? সো সো একটা সফটওয়্যারে পুরো বছরের যে সানপাত আছে ওইটা বিশ্লেষণ করে আমরা একটা মিনিমাম একটা সেফ ডিসটেন্স আমরা নির্ধারণ করব। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা দেখব। সো একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, টিল্ট অ্যাঙ্গেল যতটা গুরুত্বপূর্ণ, তার রো স্পেসিংটাও কিন্তু তার চেয়ে মানে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সো রো স্পেসিংটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু শেড পরে নষ্ট হয়ে যেতে পারে। আবার হচ্ছে আপনি বেশি রেখে দিতেও পারবেন না, কারণ জায়গারও একটা সীমাবদ্ধতা থাকে। ওকে? সো রো স্পেসিং ভুল হলে কি হবে? দিনের একটা বড় সময় প্যানেল নিজেরাই উপর একটা প্যানেল আর একটা প্যানেল নিজের উপর শেডো ফেলবে। নিজেরাই। মানে নিজেরাই মারামারি হবে। পুরা সোলার প্যানেলের এনার্জি প্রোডাকশনটা ড্রাস্টিক্যালি কমে যাবে। ওকে? ওকে। ওকে, সো এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ। এটা আমরা মোটামুটি আমার লাস্ট স্লাইডের কাছাকাছি চলে এসেছি। সো এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ। এই ম্যাপের ল্যাটিটিউড, লঙ্গিটিউড এইগুলা দেখে হচ্ছে আপনি টিল্ট অ্যাঙ্গেলটা রিকমেন্ড করবেন। ওকে? সো এখানে টিল্ট অ্যাঙ্গেল কোনটার জন্য কি হবে কালার অনুসারে আপনি বাংলাদেশে মানে বাংলাদেশটা কোথায়? এখানে, তাই না? ওকে? সো এই জায়গা হচ্ছে 13 থেকে 26 ডিগ্রি এরকম এর মধ্যে হবে। ঠিক আছে? সো কোন জায়গায় আপনি টিল্ট অ্যাঙ্গেল কেমন দিবেন ওয়ার্ল্ডের, সো ওই অনুসারে হচ্ছে আপনি এটাকে নির্ধারণ করতে পারেন এই ম্যাপটা থেকে। এটা কি বিষুব রেখা না? বিষুব রেখাতে কত? 0 থেকে 13 ডিগ্রি। ঠিক আছে? নিচের দিকে নামলে উত্তর, এই যে দেখেন নিচের দিকে নামলে আরেকটু 13 থেকে 26, 13 থেকে 26, তার আরেকটু নিচে নামলে 26 থেকে 37। ওকে? সো এই নিচে একদম 37 থেকে 45। ঠিক আছে? আবার উপর দিকে 26, 37, 45 এভাবে করে বাড়বে। ঠিক আছে? ওকে। সো এর কারণ কি? কারণ পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো সমানভাবে পড়ে না, তাই না? একই অ্যাঙ্গেলে আসে না। সো যত দূরে যাবেন আপনি সূর্যের আলো তত বেশি কাত হয়ে আসবে। ঠিক আছে? ওকে। সো এই জন্য এর প্যানেলও বেশি লাগে, অ্যাঙ্গেল মানে ওই প্যানেলের অ্যাঙ্গেলও বেশি লাগে, তাই না? যেখানে কাত হয়ে আসে। বাংলাদেশে আসলে কেমন হয়? বাংলাদেশে যদি এটা হয়, এটা হচ্ছে 13 থেকে 26 না? মানে অলমোস্ট 20 থেকে 26 এর মধ্যেই ল্যাটিটিউড। ওকে। সো নরমালি আমাদের এক্সপেরিয়েন্স থেকে যেটা বলি 20 থেকে 25 এর মধ্যেই টিল্ট অ্যাঙ্গেলটা সবচেয়ে ভালো হয়। যেমন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এসব এলাকায় রুফটপের যে প্রজেক্ট সাধারণত এই রেঞ্জেই রাখা হয়। সো এটা কোনো একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু কোনো ফিক্সড কোনো রুল না। ঠিক আছে? সো রুফের নিজস্ব একটা অ্যাঙ্গেল থাকে। প্রত্যেকটা রুফেরই আবার একটা অ্যাঙ্গেল থাকে, একটু 19-20 থাকে, তাই না? সো যেগুলা বাঁকা থাকে রুফ, তো ওখানে আবার অন্যরকম, তাই না? সো প্রজেক্টের উদ্দেশ্য ভিন্ন হইতে পারে। ঠিক আছে? সো টিল্ট অ্যাঙ্গেল কিছুটা পরিবর্তন করা যেতে পারে এইসব ক্ষেত্রে। সো প্রফেশনাল ডিজাইনাররা কি করেন? সবকিছু কনসিডার করে পিভিসিস্ট, হেলিওস্কোপ, পিভিজিআইএস এর মতো সফটওয়্যারগুলো ব্যবহার করে তারা ওই উপযুক্ত অ্যাঙ্গেলটা তৈরি করে। সো এগুলো আমরা দেখব। ঠিক আছে? ওকে। সো এই ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড বের করতে পারবেন কোন এলাকার কত। ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটিটিউড বেস ক্যালকুলেশন। নাসার ওয়েবসাইট আছে, এখানে গিয়ে থেকেও আপনি হচ্ছে ম্যাপ থেকে প্রজেক্ট লোকেশনটা ল্যাটিটিউড বের করতে পারবেন। ঢাকার ল্যাটিটিউড কত? 23 না? 23.8।
ঢাকার লেটিটিউড 23, ঠিক আছে? আচ্ছা, লেটিটিউড 0 থেকে 25 এর মধ্যে হলে সহজে ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। এই যে ফর্মুলাটা আছে না? লেটিটিউড ইনটু 0.87, এটা কোনো মানে ইয়া না, 87% যেটা, এটা একটা মানে অনেকদিন ব্যবহার করার পর এটা একটা মানে একটা পয়েন্ট বের করছে, ঠিক আছে? সো সোলার রেডিয়েশনের ডাটা, লেটিটিউড এবং এনার্জি yield বিশ্লেষণ করে সাধারণত মানে দেখা হয়েছে যে গবেষকরা দেখেছেন যে 87% অ্যাঙ্গেলে মানে নিলে অনেক অঞ্চলে ফিক্সড মানে সোলার প্যানেলের জন্য ভালো। এইজন্য 87% মানে 0.87, ঠিক আছে? সো অ্যানুয়াল প্রোডাকশন ভালো হয় এক্ষেত্রে, ঠিক আছে? এটা মূলত কারেকশন ফ্যাক্টর বলা যায়। কারেকশন ফ্যাক্টর যদি টিল্ট ইকুয়াল টু লেটিটিউড ধরি, মানে টিল্ট যদি লেটিটিউড ধরি তাইলে হচ্ছে অনেক ক্ষেত্রে প্যানেল একটু বেশি টিল্ট হয়ে যায়, তাই না? সো এই ক্ষেত্রে এই কারেকশন অ্যাঙ্গেলটা মানে দেওয়া হয় যাতে লেটিটিউডের সাথে আপনি এটা ম্যাচ করে মানে আপনি ম্যাক্সিমাম সূর্যের আলো পেতে পারেন, ঠিক আছে? কারণ যে লেটিটিউডটা আপনি পাবেন ওইখান থেকে একটু কমাই দিবে এটাকে। ওকে, সো ঢাকার যদি হয় তাহলে 23 হয়, তাহলে কত হবে? 23 লেটিটিউড যদি হয়, আপনি যদি বের করেন এখান থেকে লেটিটিউডটা, লেটিটিউড ইনটু ঢাকার 23 ইনটু 0.87, ওকে? তাহলে এরকম একটা রেজাল্ট আসবে, মানে 20 এর মতো আসবে, 20। সো 20 হলো পারফেক্ট, 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 21 ডিগ্রি, 22 ডিগ্রি। সো একটু একটু ডিফারেন্স তো হবেই। ওকে, সো মোটামুটি আমরা বের করলাম। অনলাইন ক্যালকুলেটর আছে, এখান থেকে আপনি টিল্ট অ্যাঙ্গেল বের করতে পারবেন। সো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা আপনি এই লিঙ্কে গিয়ে আপনারা এগুলা বের করতে পারবেন। সরি, ওকে। সো কমন মিস্টেক, ইলেকট্রিক্যাল মিস্টেক, মিক্সিং ডিফারেন্ট প্যানেল ওয়াটেজ, পিবি ডিজাইন নিয়ে আমরা লাস্ট স্লাইডে আছি আজকে, ওকে? ধরুন আপনি একটা স্ট্রিং এ 550 ওয়াটের প্যানেলের সাথে 450 ওয়াটের একটা প্যানেল কানেক্ট করলেন, এতে কি হবে? পুরো স্ট্রিং এর পারফরমেন্স কিন্তু দুর্বল হয়ে যাবে, তাই না? ফলে এক্সপেক্টেড আউটপুট আপনি পাবেন না। সো একই স্ট্রিং এ একই ওয়াটেজের প্যানেল সবসময় ব্যবহার করবেন, ঠিক আছে? সো আরেকটা হচ্ছে ডিফারেন্ট টেকনোলজি যদি আপনি ইউজ করেন, দেখা গেলো মোনো ক্রিস্টালাইন, পলি ক্রিস্টালাইন, এগুলো আমরা দেখছিলাম না লাস্ট ক্লাসে? সো এগুলো একসাথে ব্যবহার করা যাবে না। সো এক একটা ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। সো ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট এক একটার এক এক রকম, টেম্পারেচার বিহেভিয়ারও এক এক রকম। সো একসাথে এগুলা ব্যবহার করা যাবে না, ওকে? সো এক্সিডিং ইনভার্টার ভোল্টেজ লিমিট, ইনভার্টারের ভোল্টেজ লিমিট এক্সিড করা যাবে না, ঠিক আছে? রং স্ট্রিং ডিজাইন, স্ট্রিং ডিজাইন মানে যদি রং হয় তাহলে কিন্তু হবে না। সো ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ না দেখে প্যানেল কানেক্ট করে ফেলেন অনেকেই, তাই না? সো আপনি হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজটা আপনি দেখবেন ইনভার্টারের, ওকে? আচ্ছা, অনেক ক্ষেত্রে রং কেবল সাইজিং এর ক্ষেত্রেও এরকম হয়, কারেন্ট বাড়লে ভোল্টেজ ড্রপ হয়ে যায়, সো কেবল গরম হয়ে যায়, ওকে? সো পাওয়ার লস হয়, ঠিক আছে? ওকে, সো পুয়ার আর্থিং, ইমপ্রপার ইউজ ফিউজ সিলেকশন, ঠিক আছে? সো এইসব কারণে হয়। ইনস্টলেশন মিস্টেকের ক্ষেত্রে পার্শিয়াল শেডিং ওটা করা যাবে না, রং টিল্ট অ্যাঙ্গেল সিলেক্ট করা যাবে না, রং ওরিয়েন্টেশন করা যাবে না, লুজ MC4 কানেক্টর ইউজ করা যাবে না, লুজ কানেক্টর যেটা, পুয়ার আর্থিং অবশ্যই ইউজ করা যাবে না। সো ইমপ্রপার মাউন্টিং স্ট্রাকচার ইউজ করা যাবে না, ঠিক আছে? সো বেস্ট প্র্যাকটিস হলো অলওয়েজ রিড দি প্যানেল ডাটা শিটটা আপনি পড়বেন, পরে হচ্ছে ওই অনুসারে আপনি মানে কানেকশনগুলো করবেন, সেট আপ করবেন, সো ইনস্টলেশন করবেন, ফলো ম্যানুফ্যাকচারার গাইডলাইন ফলো করবেন, ভেরিফাই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ক্যালকুলেশন, ভোল্টেজ এবং কারেন্ট ক্যালকুলেশনগুলো ভেরিফাই করবেন এবং মিনিমাম শেডিংটা যেন থাকে, ওকে? সো ইউজ স্ট্যান্ডার্ড প্রোটেকশন ডিভাইস, পারফর্ম ফাইনাল সিস্টেম টেস্টিং বিফোর কমিশনিং এর আগে একটা ফাইনাল টেস্টিং করবেন, ওকে? সো থ্যাংক ইউ। সো আজকের ক্লাসটা কেমন ছিল? যদি ইউজফুল হয় তাহলে আপনি চ্যাট বক্সে ইউজফুল লিখুন। ওকে, সো আমি চ্যাট বক্সে আপনাদেরকে হচ্ছে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন।